জন্য ফ্রিল্যান্সিং এবং আউটসোর্সিং কি ইন্টারনেট বর্তমান অবস্থা ইন্টারনেট ও মোবাইল ব্যবহারের ক্ষেত্রে বর্তমানে যে অবস্থানগুলি আছে এগুলো দেখতে পারি। তো যেগুলি আমাদের পরীক্ষার জন্য বেশি ইম্পর্টেন্ট সেটা আমি টাচ করতে চাচ্ছি। যেমন ৩টা পয়েন্ট আছে: ডিজিটাল বাংলাদেশে, ই গভর্নেন্স, ই কমার্স এবং ই কৃষি। খুব ইম্পর্টেন্ট। ই গভর্নেন্স জিনিসটা কি, জিনিসটাকে বোঝার চেষ্টা করেন। আমরা তো গভর্নমেন্ট এখানে বুঝতেই পারতেছি যে ইলেকট্রনিক্স ইকুইপমেন্ট ইউজ করে গভর্নমেন্টের যে কাজগুলি করে থাকে, গভর্নমেন্ট কি কি কাজ করে থাকে, বিভিন্ন নথি সংরক্ষণ করে থাকে, পেপারসগুলি থাকে, বিভিন্ন টেন্ডার, পাসপোর্ট, ট্যাক্স, আর কি করতেছে এরা ইউনিট পর্যায়ে ডিজিটাল সার্ভার বা ইউডিসি, যেটা হচ্ছে বিভিন্ন ধরনের চেয়ারম্যান বলি অথবা ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে যে কার্যগুলিকে সম্পন্ন করে থাকে। এই জিনিসগুলি সাধারণত আমাদের গভর্নমেন্টের ভিতরে গভর্নমেন্টের কাজগুলো ই নথি কি ই গভর্নেন্স হলো সরকারি সেবাগুলিকে ডিজিটাল প্ল্যাটফর্মে নিয়ে আসার প্রক্রিয়া। এর মাধ্যমে সরকারি সেবা গ্রহণের সহজ, দ্রুত, স্বচ্ছতা হচ্ছে। মানে আমাদের যে গভর্নমেন্টের যে সেবাগুলি দিয়ে থাকে সেই সেবাগুলি আমাদের ইলেকট্রনিক্স মিডিয়াতে নিয়ে আসা বা ডিজিটাল প্ল্যাটফর্মে কনভার্ট করা, সেটাকে আমরা বলছি ই গভর্নেন্স। আর ই গভর্নেন্সের মধ্যে কি কি আছে? ই নথি, ই টেন্ডারিং। ই নথিতে বুঝি সরকারি অফিসের মধ্যে যেসব নথিগুলি থাকে আদান প্রদান করাতে সে ডিজিটাল পদ্ধতিতে কনভার্ট করা বা ডিজিটাল পদ্ধতি চালু করা। তাহলে এতে করে কি হয়? সহজে খুঁজে বাহির করতে পারে, সহজে পাওয়া যায় বা গ্রাহকরা সহজে সেবাটা পেতে থাকে বা প্রতিটা নথি সেদিক হলে সেটা প্রুফ থাকে। আরেকটা হচ্ছে এই টেন্ডার, যে বিভিন্ন ধরনের সরকারি যে বিভিন্ন কার্যক্রমগুলি সম্পূর্ণ হয়ে থাকে, বিভিন্ন টেন্ডার হয়ে থাকে, ঠিকাদার সেই কাজগুলি নিয়ে কাজগুলি করে থাকে, সেটা স্বচ্ছতার জন্য যখন ইলেকট্রনিক মিডিয়া ইউজ করা থাকে বা ডিজিটাল পদ্ধতি করা হয় তখন কি এটা স্বচ্ছতা থেকে স্বচ্ছতা বৃদ্ধি পায় বা এবং সিকিউরিটিও বৃদ্ধি পায়। এই পাসপোর্ট, যেটা আমাদের নর্মালি যে পাসপোর্টে যে বাংলাদেশের প্রতিটা দেশের নাগরিককে যে পাসপোর্ট প্রদান করে থাকে, সেটা হয়েছে যে ডিজিটাল পাসপোর্ট, যেটাকে সেটা আমরা ই পাসপোর্ট বলতেছি। এখন বাংলাদেশে অলরেডি ই পাসপোর্ট চলতেছে। এই যে পাসপোর্টের আবেদন ও নবায়ন প্রক্রিয়া অনলাইনে চালু করা হয়েছে, সেটা হচ্ছে ই পাসপোর্টের কথা। ই ট্যাক্স, যখন আমরা কি করতে পারি, এখন ট্যাক্সের যে রিটার্ন করে থাকি, যে যারা জব করে থাকেন তারা অলরেডি জানেন, এবং অথবা বিভিন্ন এখন জমি জমা যাই করি না করে তাদের একটা কি বলে ই টিন থাকতে হয়, একটা টিন থাকতে হয়। সেই টিনটাকে যখন এই প্রক্রিয়াটা যখন আপনি যে ট্যাক্সটা যখন রিটার্ন করবেন প্রতি বছরের হিসাবে, জুন টু জুন বাংলাদেশ হিসাবটা হয়ে থাকে। তো এটা যে হিসাবটা করা হয়, এটা যে আমাদের রিটার্নটা জমা দেন, সেই রিটার্নটা যখন এখন বর্তমানে আমরা কি ই ট্যাক্সের মানে ইন্টারনেটের মাধ্যমে প্রদান করতে পারি, সেটা হচ্ছে ই ট্যাক্সের কথা বলা হয়েছে। এবং আরেকটা যে ইউনিয়ন পরিষদের ক্ষেত্রে আমরা কি করে পাই, বিভিন্ন জন্ম নিবন্ধন অথবা ভোটার আইডি নিবন্ধন অথবা যে জন্ম নিবন্ধন ভুল ত্রুটি সংশোধন করা, অথবা আবার আর কি আছে, জন্ম মৃত্যু নিবন্ধনের ক্ষেত্রে এই যে পেপারসগুলো সব ডিজিটাল পদ্ধতি করা হয়। এগুলি কোথায় হয়? ইউনিয়ন পরিষদে করা হয়। এদের সংক্ষেপে বলা হয় কি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, যেটা নাম দেওয়া হয়েছে ইইউডিসি। তো এই যে প্রক্রিয়া এই কাজগুলি করা হয় তার হচ্ছে ই গভর্নেন্স। যখন আপনারা ই গভর্নেন্স দিলেন, ই গভর্নেন্স যখন আপনাদের নাম্বার উপর ডিপেন্ড করে, যদি এটা 2 মার্কের হয় কিছু লিখবেন, যদি এর সম্পর্কে বিস্তারিত লেখা হয় তখন আপনাদের কি করবেন, পুরোটা দিতে হবে। এবং সেক্ষেত্রে আপনারা যে বড় কোশ্চেন আকারে দিতে পারে, নর্মালি এটা কোশ্চেনটা আসে ই গভর্নেন্স কি, এতটুকু আসে। তখন আপনারা কি করতে পারেন, জাস্ট সংজ্ঞাটা দিবেন, সংজ্ঞাটা দিয়ে আপনারা উল্লেখ করে দিবেন কি ই নথি, ই ট্রেন্ডিং, ই মানে জাস্ট নোটগুলা হাইলাইট করে দিবেন। এই কাজগুলি সাধারণত উদাহরণ হিসেবে বলা যায়। আর ই-কমার্স, ই-কমার্সটা কি? যখন আমরা ইন্টারনেট প্ল্যাটফর্ম বেস করে যখন কোনো ধরনের পণ্য অথবা সেবা বিক্রয় করে থাকি, তখন সেটা কি বলতেছি? ই-কমার্স। ইন্টারনেটের মাধ্যমে বা ই-কমার্স হলো অনলাইনে পণ্য ও সেবা ক্রয় বিক্রয় করার প্রক্রিয়া। যেমন ই-কমার্সের প্ল্যাটফর্মগুলি, কয়েকটা প্ল্যাটফর্ম মধ্যে বাংলাদেশের সবচেয়ে বেশি প্ল্যাটফর্ম হচ্ছে দারাজ, কিছুদিন আগে ইভেলি ঝড় বয়ে দিছিল। ইভেলি, ফ্রিকশন এবং অন্যান্য প্ল্যাটফর্মগুলি দ্রুত জনপ্রিয় হচ্ছে। আবার একটা ছিল মাঝখান দিয়ে প্রিয়, হঠাৎ করে এটার একটু কমে গেছে। এগুলির মাধ্যমে পণ্য ক্রয় বিক্রয় করা হয়। আরেকটা ছিল বিক্রয়.com, যেখানে আমরা বিক্রি করতে পারতাম প্রোডাক্ট, কিনতেও পারতাম এবং বিক্রি করতে পারতাম।
এগুলির মাধ্যমে আরেকটা ছিল হলো সহজ.com। এগুলির মাধ্যমে কি হচ্ছে পণ্য ক্রয় বিক্রয় ডেলিভারি সেবা ও অন্যান্য পেমেন্ট সুবিধা প্রদান করা হয়ে থাকে। ডিজিটাল পেমেন্ট, ডিজিটাল পেমেন্টের মাধ্যমে আমরা কি করে থাকি, যেমন বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মধ্যে মোবাইলে ফিনান্সিয়াল সার্ভিস প্রোভাইড করে থাকে। সরকারি উদ্যোগের মাধ্যমে কি আছে, সরকার ই কমার্সের নীতিমালা প্রণয়ন করেছে এবং তার খাতে উন্নয়নে সহায়তা করেছে। এটা হচ্ছে কি আমাদের কি অর্জন হয়েছে বর্তমানে এবং কি আছে সেটা আর কি, সেই এক্সাম্পল গুলা ই কমার্সের ক্ষেত্রে। আর হচ্ছে ই কৃষি, এই কৃষিটা হচ্ছে খুবই দরকারি, বাংলাদেশের জন্য খুবই দরকারি। বর্তমানে এটার চলতেছে এবং সামনের দিকে হয়তো বা এখন কৃষি পর্যায়ে মানে একদম রুট পর্যায়ে এখনো ওইরকম বেশি ইয়া পায় নাই, সুফল কৃষকদের একদম রুট লেভেলে কৃষকদের সেটা এখনো ব্যবহার করতে পারে নাই, কারণ রুট লেভেলে যে কৃষকরা আছে তারা এখনো ইন্টারনেট ব্যবহার করাটা শিখে নাই। কিছু কিছু ইউজ করতেছে কিন্তু খুব কম সুফল পাচ্ছে এখনো। তবে বাট ভবিষ্যতে আশা করা যায় আরো বেশি সুফল পাবে। এই কৃষি হচ্ছে কৃষিক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি ব্যবহার, এর মাধ্যমে কৃষকরা উন্নত প্রযুক্তি ব্যবহার করে উৎপাদনশীল বৃদ্ধি করতে পারে। তো শুধু উৎপাদনশীল বৃদ্ধি করতে পারে সেটাও না, যেমন মনে করেন যে এর মাধ্যমে কি করতে পারে, যে কৃষি যে ইনফরমেশনটা কৃষকরা পেতে পারে, এত করে যে বাজারে যে অরিজিনাল প্রাইসটা কি আছে সেটা সম্পর্কে জানতে পারে, আবহাওয়ার পূর্বাভাস কি আছে সেটা সম্পর্কে জানতে পারে, এবং কখন কোন রোগের প্রভাব থাকে বা কোন রোগ হলে সে কোন ধরনের ওষুধ মেডিসিন দিতে পারে, অথবা যে বিভিন্ন ধরনের যে ইনস্ট্রুমেন্ট আছে কোন ইনস্ট্রুমেন্ট গুলি কৃষির জন্য সবচেয়ে সুফল পাওয়া যায়। এই ভিত্তিকে অনেক অ্যাপস আছে যে অ্যাপস গুলি ইউজ করে অনেক কৃষি সম্প্রসারণ হচ্ছে, এবং বাংলাদেশে হচ্ছে না সেটাও না, হচ্ছে অনেক ক্ষেত্রে আছে। শুধুমাত্র আমি যে কৃষি বলে ধান চাল পাট সেটা ছাড়াও আমাদের যেমন আম চাষ বা বিভিন্ন উদ্ভিদের চাষাবাদের ক্ষেত্রে বিভিন্ন ধরনের আহ কি বলে কলম করার প্রসেস, এই জিনিসগুলো কিন্তু ভালোই ডেভেলপ করতেছে, এবং আমরা বিভিন্ন ধরনের ইউটিউব বা বিভিন্ন ভিডিওর মধ্যে বিভিন্ন ধরনের কৃষক যারা শিক্ষিত আছে কৃষি লাইনে এগ্রিকালচারে, তারা কিন্তু এগুলি নিয়মিত দিচ্ছে এবং এগুলি দেখে কৃষকরা অনেক উপকৃত হচ্ছে। এবং এর মাধ্যমে আরেকটা জিনিস কি দেখা যাচ্ছে, আইওটি দেখেন, স্মার্ট কৃষি, আইওটি ইন্টারনেট অফ থিংস, এর মধ্যে এআই কৃষি, এআই প্রযুক্তি ব্যবহার করে স্মার্ট কৃষি পদ্ধতি চালু করা হয়েছে, যেমন সেন্সর ব্যবহার করে মাটির আর্দ্রতা এবং তাপমাত্রা পরিমাপ করা যাচ্ছে, যেটা সেন্সরের মাধ্যমে কি হচ্ছে মাটির মধ্যে যখন দিলে সেটা কতটুকু আর্দ্রতা আছে, কি পরিমাণ আছে, সেখানে তাপমাত্রা কিরকম পাচ্ছে, কি করতে হবে না করতে হবে সেই আভাসটা পেয়ে যাচ্ছে। ই কৃষি বাজার, কৃষকরা অনলাইনের মাধ্যমে পণ্য বিক্রয়ের সুযোগ সুবিধা পাচ্ছে, যা বাজারজাতকরণের খরচ কমিয়ে দিচ্ছে। মানে ইন্টারনেটের মাধ্যমেই কিন্তু কৃষকরা অনেক কিছু সেল বাই করতে পারতেছে, সহজে তারা প্রাইসটা রিয়েল প্রাইসটা পাচ্ছে। তো এটা হচ্ছে ই কৃষি ক্ষেত্রে আমরা এই জিনিসটা দেখতে পাচ্ছি, এই জিনিসটা আমরা একটু ভালোভাবে দেখবো। এখান থেকে প্রায় বছরই কোনো না কোনো পয়েন্টটা আসে, গত বছর মনে হয় ই কৃষিটা আসছে। আরেকটা আছে যেমন ডিজিটাল আইনে 2018 এর প্রধান বৈশিষ্ট্যগুলা। দেখেন এখানে ভিতরে কয়টা পয়েন্ট আছে, 10টা পয়েন্ট আছে। পরীক্ষার সময় এত পয়েন্ট দিতে হবে, অত পয়েন্ট দেওয়ার দরকার নেই, একটু কমাই দিন। এটা সাধারণত ব্রড কোশ্চেন আকারে আসে। ডিজিটাল আইনে 2018 বা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হ্যাঁ, 2018। জি কমাই দিতে বলছেন, কমাই দেওয়ার বলতে কয়টা, 6টা থেকে 7টা দিলে হবে স্যার? হ্যাঁ, এখানে তো আছে মনে করেন কয়টা, 9টা আছে না, হ্যাঁ স্যার, 10টা আছে, 10টা আছে 10টা স্যার, আছে। 10টা। স্যার 10টার মধ্যে তো আপনার যদি অন্তত 5টা দিতে হবে, 5 থেকে 6টা। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। যেমন ডিজিটাল আইনের মধ্যে 2018 যা ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টে 2018 পরিচিত, বাংলাদেশের সাইবার অপরাধের মোকাবেলা এবং ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করার জন্য প্রণীত এই গুরুত্বপূর্ণ আইন। এই আইনের মূলত উদ্দেশ্য হলো ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করা এবং সাইবার অপরাধের প্রতিরোধ করা এবং ডিজিটাল মাধ্যমে ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করার নিচে এই প্রণয়নগুলি উল্লেখ করা হলো। এখন এটার মাধ্যমে কি করা হয়েছে, মূলত কি ডিজিটাল নিরাপত্তা আইনের মাধ্যমে কি হয়েছে, সিকিউরিটি বিষয়টা কি, ডিজিটাল প্ল্যাটফর্মের নিরাপত্তা জোরদার করা, সাইবার অপরাধ কমিয়ে আনা এবং ডিজিটাল ব্যক্তিগত ও রাষ্ট্রীয় নিরাপত্তা নিশ্চিত করা। এটা হচ্ছে মূল ঘটনা ছিল। আসলে কি সেটা হয়েছিল? আসলে হয়েছিল সুবিধাভোগীরা সুবিধা নিয়ে গেছে আর মানুষের গলা চাইপা ধরছে। আর যেটা হচ্ছে এটা নেওয়ার পরে লাস্টে একটা জিনিস উল্লেখ করে দিবেন, যেটা হচ্ছে নিজেরা সমালোচনা ও চ্যালেঞ্জ। সমালোচনা কি হয়েছিল, এই আইনে দিয়ে কিছু
সমালোচনা হয়েছে, বিশেষ করে মত প্রকাশের স্বাধীনতা নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। কিছু ক্ষেত্রে এই আইনের মত প্রকাশের স্বাধীনতা হ্রাস করে হাতিয়ার হিসেবে ব্যবহার করে আশঙ্কা করা হয়েছে, এবং দুর্নীতি ও অপব্যবহার, আইনের অপব্যবহার ও দুর্নীতির সম্ভাবনা নিয়ে উদ্বেগ রয়েছিল। এটাই হয়েছিল বেশি। আচ্ছা, এই জিনিসটা দেখে নেবেন, খুব সহজ, এর বোঝানোর কিছু নাই। এবার আসি আমরা বিভিন্ন কম্পিউটার ক্ষেত্রে। কম্পিউটার যে ডিভাইসগুলি আছে, নরমালি মনে করেন যে আমাদের যে কম্পিউটার বিভিন্ন যন্ত্রাংশ আছে, কম্পিউটার যে যন্ত্রাংশগুলি আছে এগুলি কি আছে? ইনপুট ডিভাইস আছে, আউটপুট ডিভাইস আছে, এইসব জিনিসগুলি আমরা পড়েছিলাম, বারবার পড়েছিলাম এগুলি। তো এগুলি একটু শর্টে এখানে আলোচনা করা আছে, কারণ কম্পিউটার ফান্ডামেন্টাল আর এবং আইসিডি অ্যান্ড অফিস অ্যাপ্লিকেশনের ভিতরে কিছুটা মিল আছে কিছু কিছু টপিকসে। এই যেমন এখানে এই টপিকসগুলি আছে কম্পিউটার যন্ত্রাংশের ভিতরে। আপনি দেখেন ইনপুটে অনেক সময় ইনপুট যন্ত্রগুলির নাম লেখো অথবা সংক্ষেপে বর্ণনা করো। তো এখানে দেখেন নরমাল কি ইনপুট ডিভাইসগুলি কি কি আছে, কিবোর্ড, মাউস, স্ক্যানার, জয়স্টিক, মাইক্রোফোন এবং ওয়েব ক্যামেরা। এটা হচ্ছে ন্যাচারাল যেগুলি আছে এগুলি দেওয়া আছে। এছাড়া আরো ইনপুট ডিভাইসের কোনো অভাব নেই, তাই না? তো এখানে দেখেন কিবোর্ড দিয়ে আমরা কি করে থাকি, কিছু লেখা বা ইনস্ট্রাকশন ইনপুট করে থাকি। মাউস দিয়ে কি করে বিভিন্ন পয়েন্টার ব্যবহার করে নেভিগেশন নির্বাচন করে থাকি। স্ক্যানার দিয়ে কিছু কোনো একটা কাগজ বা তথ্যকে ডিজিটাল ফরম্যাটে, কাগজের তথ্য, কোনো একটা কাগজের তথ্য, সেটা হচ্ছে তথ্য হইতে পারে কিরকম, ডাটাটা কিরকম হতে পারে, ইমেজ হতে পারে অথবা টেক্সট লেখা হতে পারে, সেটাকে ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করে জয়স্টিক, গেমিং ও বিষয়িত অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহার করা হয়। মাইক্রোফোন দিয়ে আমরা কি কোনো শব্দকে ইনপুট করে থাকি, ওয়েব ক্যাম দিয়ে কি করে লাইভে ভিডিও ইনপুট করে থাকি। তারপর আছে যে প্রসেসিং ইউনিট। প্রসেসিং ইউনিট কি করে, প্রসেসিং ইউনিটের ভিতরে কি কি আছে, সিপিইউ, সিপিইউর আন্ডারে আছে কি অ্যারিথমেটিক লজিক ইউনিট এবং কন্ট্রোল ইউনিট। এগুলো আমরা দেখেছিলাম ইয়াতে। আর ভিডিও ও গ্রাফিক্স প্রসেসিং আর্ট হচ্ছে কি জিপিইউ। জিপিইউ কি গ্রাফিক্স প্রসেসিং ইউনিট, যেটা আমরা বলে গ্রাফিক্স কার্ড নামে পরিচিত। গ্রাফিক্স প্রসেসিং ইউনিট জিপিইউ ভিডিও গ্রাফিক্স প্রসেসিং জন্য ব্যবহার করা হয়ে থাকে। আবার কিছু ক্ষেত্রে জিপিইউ ইউজ করা হয়, যেমন মনে করেন বিভিন্ন কঠিন মানে জটিল কি বলে অ্যালগোরিদমকে সলভ করার জন্য। সাধারণত ক্রিপ্টোগ্রাফির ক্ষেত্রে জিপিইউ খুব ভালো কাজ করে। মাদারবোর্ড, এটি কম্পিউটারের প্রধান সার্কিট বোর্ড, যেখানে কি যেখানে প্রসেসর, মেমোরি ও অন্যান্য যন্ত্রগুলো সংযুক্ত থাকে। আমরা জানি যে একটা মেইন বোর্ড থাকে বা মাদারবোর্ড নামে পরিচিত, সেটা হচ্ছে কম্পিউটার মধ্যে থাকে, বা ল্যাপটপ বলি, কম্পিউটার বলি, পাম্পটপ বলি অথবা আমরা মোবাইল বলি, সেখানে একটা মেইন বোর্ড থাকে, যেটার মধ্যে সাধারণত আমরা প্রসেসর বলি, র্যাম বলি, হার্ড ডিস্ক বলি বা সিডি রম বলি, যাই বলি সব কিছু কি ওই মেইন বোর্ডটার সাথে, মাদারবোর্ডটার সাথে সংযোগ করা থাকে। তারপর আমরা আসি মেমোরি পার্ট। এইখানে বিভিন্ন ক্ষুদ্র ক্ষুদ্র আকারে জিনিসগুলি দেওয়া আছে, যে আউটপুট ডিভাইস, ইনপুট ডিভাইস, এটা একটু দেখবেন, ঠিক আছে? এটা 2 চ্যাপ্টারের জন্য ইম্পর্টেন্ট। তারপরে যেমন আমার আছে সেকেন্ডারি এবং প্রাইমারি মেমোরি ডিভাইস, স্টোরেজ ডিভাইস। কি বলছে, মেমোরি ও স্টোরেজ ডিভাইস। মেমোরি বলতে সাধারণত আমরা হচ্ছে প্রাইমারি মেমোরি বোঝানো হয়। আর স্টোরেজ ডিভাইস হিসেবে ইউজ করা হয় কি এইচডিডি, এসএসডি বা পেন ড্রাইভ বা মেমোরি কার্ড, যেটা সেকেন্ডারি ডিভাইস হিসেবে পরিচিত। তার প্রাইমারি মেমোরি ডিভাইস হিসেবে কি র্যাম এবং রম। আর সেকেন্ডারি ডিভাইস হিসেবে আছে কি হার্ড ডিস্ক, এসএসডি, পেন ড্রাইভ, মেমোরি কার্ড। মেমোরি কার্ড এখন কম্পিউটারে ইউজ করতে খুবই কমে দেখা যায়, বেশি ইউজ করা হয় কিসের মধ্যে আমরা দেখি, ক্যামেরাতে। আগে মোবাইলে প্রচুর পরিমাণে মেমোরি কার্ড ব্যবহার করা হইতো, কিন্তু এখন মোবাইলের মধ্যে নিজেদেরই প্রচুর স্পেস দেওয়া থাকে, অনেক রম দেওয়া থাকে অনেক বেশি পরিমাণে, যার কারণে এখন মোবাইলে মেমোরি কার্ড খুবই কম লোকই ব্যবহার করে থাকে। তারপর সামনে আউটপুট ডিভাইসের মধ্যে কি কি আছে, মনিটর, প্রিন্টার, স্পিকার এবং প্রজেক্টর। মনিটর দিয়ে কি করি চিত্র এবং ভিডিও প্রদর্শন করে থাকে। প্রিন্টার দিয়ে আমরা কি করি ডিজিটালি ডাটাকে হার্ড কপিতে প্রিন্ট করে থাকি, সেটা সাদা কালো হতে পারে, কালারও হতে পারে। স্পিকার দিয়ে আমরা কি করি শব্দ শুনি। প্রজেক্টর দিয়ে বড় একটা স্ক্রিনের ভিতরে আমরা ছবি এবং ভিডিও প্রদর্শন করে থাকি। তারপর হচ্ছে নেটওয়ার্ক ও অন্যান্য ডিভাইস। নেটওয়ার্কের ভিতরে কি কি থাকে, রাউটার, মডেম, ল্যান কার্ড এবং ব্লুটুথ ও ওয়াইফাই অ্যাডাপ্টার। দেখেন রাউটার দিয়ে কি করা হয়, ইন্টারনেটের সাথে মানে এসে দুইটা নেটওয়ার্ককে একসাথে সংযোগ করার জন্য সাধারণত রাউটার ইউজ করা হয়ে থাকে। দুই ধরনের নেটওয়ার্ক অথবা গেটওয়ে বলতে পারি। তো রাউটার দিয়ে সাধারণত কি নর্মালি আমরা রাউটার কোথায় ইউজ করছি, বাসা বাড়িতে যে ওয়াইফাই রাউটার যেটা বলি, এটি আমরা নর্মালি বুঝি, নর্মালি ইউজাররা এটি ইউজ করে থাকি।
আর অন্য যে রাউটারগুলি আছে, বিভিন্ন কোর রাউটার আছে, বিভিন্ন লেভেলের অভাব নাই। বিভিন্ন রাউটার কাজ করে লেয়ার 3 ডিভাইস হিসেবে। রাউটার ইন্টারনেট সংযোগ প্রদান করে থাকে, সংক্ষেপে যেটা এটা আমরা বুঝি এটাই লিখবো। মডেম হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজ করে থাকে, ডাটা ট্রান্সমিশন সক্ষম করে। মানে সাধারণত মডেমটা আমরা কোথায় ইউজ করতাম, যখন অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করার জন্য মডেম ব্যবহার করে। তো মডেমের ফুল হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশন, এর দুইটা শব্দ একসাথে হয়েছে, MODEM, মডেম। এমন হচ্ছে মডুলেশন, এবং DEM মানে হচ্ছে ডিমডুলেশন। মডুলেশন এবং ডিমডুলেশন এই দুইটা মিলে হচ্ছে মডেম। সে কি হচ্ছে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করে, ডিজিটাল থেকে অ্যানালগে কনভার্ট করে থাকে। যেমন মনে করেন আমরা যখন এই মডেমটা কখন ইউজ করতাম, যখন আমাদের কি হয়েছে, যখন সিম লাগানো থাকে একটা ডিভাইসের মধ্যে, যে ডিভাইসটার মাধ্যমে যে মোবাইল কোম্পানির কাছ থেকে, বিভিন্ন ফোন কোম্পানির কাছ থেকে অথবা টেলিফোনের মাধ্যমে আগে মডেম ইউজ করা হতো। টেলিফোনের মাধ্যমে যখন আমরা যে ল্যান্ডফোন যেটাকে বলি, সেই জায়গা থেকে আমরা যখন ইন্টারনেট সার্ভিস প্রোভাইড করতাম এখান থেকে, তখন আমরা কিছু একটা মডেম ইউজ করতাম। এখনো মডেম মার্কেটে পাওয়া যায়, হয়তো কিছুদিন পর এটাও পাওয়া যাওয়ার সম্ভাবনা কমে যাচ্ছে। এই মডেমদের মাধ্যমে সিম প্রবেশ করে, সেটাতে আমরা কি এই বিভিন্ন গ্রামীণ ফোন বা রবি, বাংলালিংক এদের কাছ থেকে ইন্টারনেট সার্ভিস নিয়ে আমাদের কম্পিউটার ডিভাইসের মধ্যে আমরা ইন্টারনেট সার্ভিস পেয়ে থাকি। এর হচ্ছে ডাটা ট্রান্সমিশন সক্ষমতা বাড়ায়। ল্যান্ড কার্ড হচ্ছে নেটওয়ার্ক সংযোগের একটা তার, যেটার মধ্যে কম্পিউটার মধ্যে ইউজ করতে হয়। ল্যান্ড কার্ড দুই ধরনের দেখতে পাই, যেটা হচ্ছে ওয়াইফাই ল্যান্ড, আর হচ্ছে মানে ওয়্যারলেস এবং ওয়্যার্ড, মানে বান্ডেড এবং আনবান্ডেড কানেকশনের জন্য ইউজ করা থাকে। যেটা ওয়্যার ইউজ করা যায় সেটা সাধারণত আমরা নর্মাল ল্যান্ড কার্ড বলে থাকি। ল্যান্ডের ফুল ডিভিশন লোকাল এরিয়া নেটওয়ার্ক কার্ড। তো এখানের মধ্যে আমরা একটা কেবল দিয়ে কানেকশন দিয়ে থাকি, দেওয়ার পরে এখানে সংযোগ পেয়ে থাকে। ব্লুটুথ ওয়াইফাই অ্যাডাপ্টার, এই ওয়াইফাই অ্যাডাপ্টার যেটাকে বলছি সেটা হচ্ছে ওয়্যারলেস ল্যান বলা যায়। তো ব্লুটুথও আমরা জানি, ব্লুটুথ এবং এই দুইটা হচ্ছে ওয়্যারলেস ডিভাইস। এর মধ্যে বেতার সংযোগ প্রদান করে থাকে। বেতার মানে কি, তারহীন সংযোগ, মানে ওয়্যারলেস সংযোগ প্রদান করার জন্য এটা ইউজ করা হয়ে থাকে। তাহলে আমরা এখানে কি কি দেখলাম, যে নর্মাল আমাদের যেই যন্ত্রাংশগুলি থাকে কম্পিউটারের, বিভিন্ন যন্ত্রাংশ, ইনপুট ডিভাইস, আউটপুট ডিভাইস, প্রসেসিং ইউনিট, মেমোরি ইউনিট এবং নেটওয়ার্ক ও অন্যান্য ডিভাইসগুলি থেকে থাকে। এটাও কিন্তু আপনাদের একটু ইম্পর্টেন্ট। বিভিন্ন ধরনের ডিভাইস এবং প্রিন্টার বৈশিষ্ট্য, বিভিন্ন ধরনের ডিভাইস এবং প্রিন্টার বৈশিষ্ট্য, যেমন সাধারণত বিভিন্ন বৈশিষ্ট্য, এটা অনেক সময় একটা প্রশ্ন আকারে চলে আসে। তবে আমি এখানে আপনাদের বোঝার জন্য আমি এখানে ছবি দিয়ে দিছি, কিন্তু এই ধরনের প্রিন্টারের ছবি আপনাদের পরীক্ষা হলে দেওয়ার দরকার নাই, কোনো প্রয়োজন নাই। অনেক সময় শুধুমাত্র একটা প্রিন্টার মডেল দিয়ে আপনাকে আসতে পারে, তখন 2 মার্কের আসবে, আর যদি 5 মার্কের আসে তখন টোটাল কোশ্চেনটা আসবে, যে বিভিন্ন প্রিন্টারের বৈশিষ্ট্য উল্লেখ করা বা আর এই যে বিভিন্ন ধরনের প্রিন্টারগুলি আছে, এখানে 6টা আছে। 6টার মধ্যে আপনাদের 5টা দিতে হবে। অনেক সময় আপনারা মনে করেন যে প্লট প্রিন্টার, 3D প্রিন্টার, এই কথাটা, এই 5 নাম্বার পয়েন্টটা উল্লেখ না দিলে চলে। দেখেন এখানে কি কি আছে, কি কি প্রিন্টার আমরা দেখতে পাই। নরমালি আছে কি ইনজেক্ট প্রিন্টার। দেখেন আমাদের কি প্রিন্টার আমরা দেখতেছি, প্রিন্টারটা আউটপুট ডিভাইস। নরমালি প্রিন্টার হলো এটা আউটপুট ডিভাইস, যা ডিজিটাল ডাটাকে কাগজে মুদ্রণ করা হয়ে থাকে। আর এইটা কি কি ধরনের বৈশিষ্ট্য, কি কি ধরনের প্রিন্টার আমরা দেখি, ইনজেক্ট প্রিন্টারটা দেখেন। ইনজেক্ট প্রিন্টারটা কিরকম, আমাদের বাসা বাড়িতে নরমালি যে প্রিন্টারটা ইউজ করে থাকি, এবং বিভিন্ন ধরনের স্টুডিওতে মানে কি ছোট ছোট যে স্টুডিও টাইপের আছে, যারা কিনা বলে যে 5 মিনিটে ছবি প্রিন্ট করে দেয়, বা 1 মিনিটে 2 মিনিটে ছবি প্রিন্ট করে দেয়, তখন ওইখানে আমরা এই ইনজেক্ট প্রিন্টার দেখতে পাই। এই ইনজেক্ট প্রিন্টার মধ্যে কি থাকে, ইঙ্ক থাকে। ইনকে মানে কালি, তরল কালি থাকে, তরল কালি ব্যবহার করে কাগজে প্রিন্ট করে থাকে, এবং রঙিন ও সাদা কালো দুই ধরনের প্রিন্ট করতে সক্ষম। কম দামে পাওয়া যায়, তবে কালি তুলনামূলক ব্যয়বহুল, কালির দাম একটু বেশি থাকে তুলনামূলক, মানে যে পরিমাণ কালির দাম সেই পরিমাণ প্রিন্ট, মানে কোয়ালিটি কালির দাম কম। যদি আপনি নর্মাল কালি হন তাহলে দাম দেখবেন কম পড়বে। উচ্চমানের ফটো প্রিন্টে উপযোগী, মানে এটাতে ফটো প্রিন্টটা খুব ভালো হয়, ধীর গতিতে প্রিন্ট হয়, খুব ধীরে ধীরে প্রিন্ট হয়ে থাকে। বাসাবাড়ি, ছোট অফিস ব্যবহারের জন্য উপযুক্ত, গ্রাফিক্স ও ফটো প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। তো ইনজেক্ট প্রিন্টটা কোথায় ইউজ করা হয়, ছোট বাসা এবং ছোট অফিসের জন্য ব্যবহার করা যায়। আর যেখানে ভিতরে শুধুমাত্র অল্প পরিমাণে ব্যবহার করে, একটা হচ্ছে অল্প পরিমাণে ব্যবহার করা হয়, এবং এটা কি ধীর গতিতে প্রিন্ট করে থাকে, এবং এখানে তার কালিটা কিরকম হচ্ছে, তরল কালি থাকে। তারপর হচ্ছে লেজার প্রিন্টার। এই লেজার প্রিন্টার দেখেন, লেজার প্রিন্টারের থেকে
টোনার থাকে। টোনার মানে হচ্ছে এই কার্ট্রিজের মধ্যে। যেমন এখানে যে কার্ট্রিজটা থাকে, ইনজেক্ট প্রিন্টার যে কার্ট্রিজটা থাকে সেটা কি তরল কালি। আর লেজার প্রিন্টার কার্ট্রিজটা কি থাকে? কার্ট্রিজের মধ্যে থাকে টোনার মানে গুঁড়া কালি থাকে ব্যবহার করা হয়। যে ইলেকট্রো ফটোগ্রাফি পদ্ধতিতে প্রিন্ট করা হয়ে থাকে। দ্রুত গতিতে প্রিন্ট হয় এবং সাদা কালো রঙিন উভয় ধরনের মডেলে পাওয়া যায়। বিভিন্ন ধরনের সাদা প্রথম দিকে শুধু সাদা কালোই আসছিল, পরে কালারও আসছে এখন মার্কেটে। কালো, সাদা ও রঙিন উভয় ধরনের মডেলে প্রিন্ট করা যায়। এই সাধারণত সমস্যা একটু কম হয়, লম্বা সময় ধরে ব্যবহার করা যায়। ইঞ্জিনটার তুলনায় একটু ব্যয়বহুল, মানে এটার দাম বেশি। লেজার প্রিন্টারের দাম তুলনামূলক একটু বেশি, কিন্তু যেহেতু যে কার্ট্রিজ আছে সেই কার্ট্রিজের মধ্যে যে পরিমাণ আমরা প্রিন্ট দিই খরচ কম এবং ফাস্টার প্রিন্ট হয়ে যায়, এবং সাদা কালো প্রিন্টের কোয়ালিটি খুবই ভালো হয় এবং দ্রুত প্রিন্ট হয়ে যায়। ব্যবহার অফিস ও বাণিজ্যিক কাজের জন্য ব্যবহার করা হয় থাকে। উচ্চ পরিমাণ ডকুমেন্ট প্রিন্টের জন্য ব্যবহার করা, মানে প্রচুর পরিমাণ ডকুমেন্ট যদি প্রিন্ট করা হয় তখন লেজার প্রিন্টার ব্যবহার করা হয়ে থাকে। লেজার প্রিন্টার সাধারণত কালি শুকিয়ে যায় না, কিন্তু ইনজেক্ট প্রিন্টার একটা অসুবিধা দেখা যায় যে কালি ব্যবহার না করলে আস্তে আস্তে কালিটা শুকিয়ে যায়। তারপর আসে আমরা ডট ম্যাট্রিক্স প্রিন্টার। ডট ম্যাট্রিক্স প্রিন্টার মধ্যে কি হয় দেখেন, ডট ম্যাট্রিক্স প্রিন্টার বলতে আগে প্রচুর পরিমাণ ডট ম্যাট্রিক্স প্রিন্টার হইতো। এগুলি ক্ষেত্রে কিন্তু বিভিন্ন ধরনের অফিস আদালতে যখন করা হয়, যখন ইনভয়েস প্রিন্ট করা হয় অথবা মনে করেন বিভিন্ন স্যালারি শিট প্রিন্ট করা হইতো, তখন এই ইনজেক্ট প্রিন্টার ব্যবহার করে ডট ম্যাট্রিক্স প্রিন্টার ব্যবহার করে দেখছি। এবং বিভিন্ন ব্যাংকে বিশেষ করে এটার যখন বিভিন্ন ধরনের কি বলে এটারে প্রচুর পরিমাণ ব্যবহার করতে দেখা যায়। এখন একটু কমে গেছে, এটা ব্যবহার অনেক কমে গেছে। তবে এটার মধ্যে সুবিধা হচ্ছে কি কালি খরচ একেবারেই কম। এটার মধ্যে ছোট ছোট পিন থাকে, পিন দিয়ে মনে করে পিনের মাধ্যমে কাগজে কালির বিন্দু বসিয়ে প্রিন্ট করা হইতো। আর এটার মধ্যে একটা রিবন থাকতো, রিবনের মধ্যে ওই পিনটা খুঁচিয়ে খুঁচিয়ে আস্তে প্রিন্টটা করা হইতো। সাধারণত এটা শুধুমাত্র সাদা কালো প্রিন্ট করা হইতো। তো কিছু রঙিন মডেল আছে, কিন্তু রঙিন মডেল খুব কম পাওয়া যায়। তো সাধারণত সাদা কালো প্রিন্টে এটা করা হয়। শব্দ বেশি খটখট খটখট করে শব্দ হয়। এবং এটার মধ্যে দেখবেন যে এই যে দুই পাশে আপনি ছবিতে ফলো করলে দেখবেন যে ফোটা 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 মুন্ডা মুন্ডা আছে, মানে কাগজের দুই পাশে এরকম ছিদ্র করা থাকে। এই ছিদ্র করার মধ্যে রোলটা টেনে নিয়ে আসে। শব্দ বেশি হয় এবং ধীর গতিতে প্রিন্ট করে। মুদ্রণে লেখা ও গুণগত মান তুলনামূলক কম, খুবই কম। ফোটা ফোটা প্রিন্ট করে, হালকা লেখা হয়। দীর্ঘস্থায়ী এবং কম খরচে চালানো যায় এবং খুব মানে অনেক দিন বাঁচে এবং খরচ একেবারে কম, প্রিন্টিং খরচ একেবারে কম। ব্যাংক, সরকারি অফিস ও ইনভয়েস প্রিন্টের জন্য ব্যবহার করা হয়। কার্বন কপি একসাথে একাধিক কপি প্রিন্ট তৈরির জন্য উপযোগী এই ডট ম্যাট্রিক্স প্রিন্টার। একসময় প্রচুর পরিমাণে ব্যবহৃত। তারপর আসে আমরা থার্মাল প্রিন্টার। থার্মাল প্রিন্টার বিভিন্ন ধরনের আছে, বড় ছোট বিভিন্ন সাইজের আছে। সাধারণত দেখা যায় থার্মাল প্রিন্টারগুলি আমাদের যখন বাংলাদেশে সবচেয়ে বেশি ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের এই সুপার শপ অথবা ব্যাংক, রেস্টুরেন্ট, এসব জায়গায় যখন ইনভয়েস ছোট ছোট বিলগুলো প্রিন্ট করতে আমরা সবচেয়ে বেশি থার্মাল প্রিন্ট ব্যবহার করতে দেখি। এবং আমাদের জন্য আগে যখন ফ্যাক্সে প্রিন্ট হইতো সেটাও ছিল আমাদের থার্মাল প্রিন্টার, ফ্যাক্স মেশিনগুলো। এবং আমরা বিভিন্ন ধরনের যে ইয়াতে কার্টুনের মধ্যে লেভেলিং দেখি, লেভেল দেওয়া থাকে। সেই লেভেলিং গুলির মধ্যে থার্মাল প্রিন্ট ব্যবহার করা হয়ে থাকে। তো ওইগুলো একটু দামি এবং একটু সাইজও অনেক বড় ওই স্টিকারটা। তো এখানে একটা জিনিস হচ্ছে গিয়ে ওইগুলো হচ্ছে কার্বন প্রিন্টার অনেক সময় বলে থাকে, কারণ ওইখানে কার্বন থাকে এক পাশে, আরেক পাশে কাগজ থাকে। কাগজের মধ্যে হিট দিয়ে কার্বনটাকে কাগজে সেট করে দেওয়া হয়। ওইটা হচ্ছে বড় প্রিন্টারগুলো যে লেভেল প্রিন্ট করা হয়। আর নরমালি যে থার্মাল প্রিন্টারগুলি যেগুলি থাকে এগুলিতে বিশেষ এক ধরনের কাগজ থাকে যেগুলো আমরা এই সুপার শপ বা এসব জায়গায় দেখে থাকি। বা অথবা মনে করেন আমরা যখন ব্যাংকে আমরা যখন বুথের মধ্যে এটিএম বুথে যখন আমরা টাকা উঠাতে যাই তখন একটা কাগজের মধ্যে একটা প্রিন্ট দিয়ে একটা স্লিপ দিয়ে যেমন ছোট, সেই স্লিপের মধ্যে একটা লেখা থাকে। এই লেখাগুলো কিন্তু বেশি সময় থাকে না, কয়েকদিন পরে দেখা যায় লেখাটা মুছে যায়। কারণ ওটা হচ্ছে একটা বিশেষ ধরনের কাগজ, ওখানে কোনো কালি থাকে না। দেখেন তাপ ব্যবহার করে বিশেষ ধরনের কাগজে প্রিন্ট করে, কালির প্রয়োজন হয় না। শুধু থার্মাল কাগজ ব্যবহার করে, দ্রুত গতিতে কাজ করে এবং কম শব্দ তৈরি করে। সাধারণত রঙিন প্রিন্ট করতে পারে না। প্রিন্ট করার সময় তথ্য সময়ের সাথে সাথে ফিকে হয়ে যেতে থাকে, মানে কাগজ আসলে লেখাটা মুছতে থাকে। এটা হচ্ছে আমাদের থার্মাল প্রিন্টারের ক্ষেত্রে। তবে এর মধ্যে বিশেষ কিছু থার্মাল প্রিন্টার আছে যেগুলি হয়েছে যে এক ধরনের স্টিকারের মধ্যে সাধারণত প্রিন্ট করে থাকে, আর একটা কার্বন, মানে দুই ধরনের থাকে। একটা কাগজে কার্বন থাকে আর একটা কাগজের মধ্যে স্টিকার থাকবে। তখন ওই কার্বনটা স্টিকারের মধ্যে যে যে পয়েন্টটা আমাদের প্রিন্ট দেওয়া দরকার ওই জায়গার ভিতরে হিট দিয়ে একটা ছাপ দিয়ে দেয়। ছাপ দিয়ে দিলে ওই কার্বনের অংশটা
কাগজের মধ্যে এটা যায়, আটকিয়ে যায়, যেটা আমরা বিভিন্ন ধরনের যে কার্টুনের মধ্যে বিভিন্ন লেভেল দেখতে পাই। তারপর সময় 3D প্রিন্টার। দেখেন 3D প্রিন্টারটা কিরকম, 3D প্রিন্টারটা হচ্ছে বিভিন্ন ধরনের এই যেমন মনে করেন আপনি ছবির মধ্যে দেখতেছেন যে একটা কি রকেটের একটা ছবি দেখা যাচ্ছে, এটা মডেল। বিভিন্ন ধরনের যখন বিল্ডিং বলেন বা অথবা মনে করেন বিভিন্ন ধরনের মডেল গাড়ি অথবা এরকম রকেট ইঞ্জিন বিভিন্ন ধরনের প্রোটোটাইপ তৈরি করার জন্য কি করে এটা ইউজ করা হয় থাকে। আর এটা তৈরি করার জন্য কি করে প্লাস্টিক রিজেন বা ধাতব উপাদান ব্যবহার করে বাস্তব বস্তু তৈরি করতে পারে। ডিজিটাল মডেলের ভিত্তিতে বিভিন্ন আকৃতির অবজেক্ট প্রিন্ট করা হয় থাকে। তুলনামূলকভাবে ধীরগতি প্রিন্টের প্রক্রিয়া ব্যয়বহুল এবং তবে আধুনিক প্রযুক্তি জনপ্রিয় হয়ে উঠছে। মানে আপনি যখন একটা মডেল তৈরি করবেন, একটা গাড়ির মডেল তৈরি করেন বা একটা বিমানের মডেল তৈরি করলেন বা মেডিকেল একটা যন্ত্র তৈরি করলেন, তখন ওইটাকে যখন প্রেজেন্টেশন করার জন্য বা উপস্থাপন করার জন্য তখন কি করা হয় ওই টাইপের একটা যন্ত্র তৈরি করে বা ওই জিনিসটা তৈরি করে ওইটি সাধারণত 3D প্রিন্টারের মাধ্যমে করে থাকে। তবে আমি একটা দেখেছিলাম এক জায়গাতে 3D প্রিন্টারের মাধ্যমে তারা একটা বিল্ডিংও করেছে, দোতলা একটা বিল্ডিং। তবে ওইসবের ক্ষেত্রে যেটা হয়েছে যে একদম অরিজিনাল দোতলা বিল্ডিং এর মধ্যে মানে ওইখানে যে ইউজ করা জিনিসগুলি হচ্ছে সেটা হচ্ছে নর্মালি এরকম শক্ত শক্ত জিনিস হয় না। যেমন ওইখানে তারা ইউজ করেছিল ওই বিল্ডিংটাতে যেটা তৈরি করা হয়েছে সেটা হচ্ছে শুধুমাত্র এই বালি, ইটের গুঁড়া এবং ওই সিমেন্ট টাইপের জিনিস দিয়ে, আঠালো জিনিস দিয়ে ওভাবে ধীরে ধীরে পুরোটা তৈরি করেছে। তো ওইগুলি সাধারণত কি নর্মাল একটা বিল্ডিং তৈরি করতে যে পরিমাণ খরচ হয় তার চেয়ে অনেক বেশি খরচ পড়ে যায়। প্লটিং বা প্লটার। প্লটার ডিভাইসটা কিরকম, প্লটার হচ্ছে কি একটা প্রিন্টার, মনে করেন রঙিন প্রিন্টার। তো এটার মধ্যে কি করা হয় যে অনেকগুলি কালি থাকে সাধারণত। নর্মালি আমাদের যে যেমন 6 ধরনের কালি অথবা 3 ধরনের থাকে, এখানে আরো বেশি পরিমাণ কালি থাকে। RGB চাইতেও আরো বেশি ধরনের কালি এখানে ইউজ করে। আর এখানে ভিতরে জিনিসটা হচ্ছে যে অনেক বড় প্রিন্টার, সাধারণত বিভিন্ন বিলবোর্ড অথবা বড় বড় সাইনবোর্ড এইসবের ক্ষেত্রে যখন প্রিন্ট আউটটা করা হয়, বড় বড় মাপের প্রিন্ট করা হয়, তখন এই যে প্লোটার ইউজ করা হয়। সাধারণত ইন্ডাস্ট্রিতে এটা ব্যবহার করা হয় থাকে। বৃহত্তম আকৃতির ডিজাইন ও গ্রাফিক্সে প্রিন্ট করতে ব্যবহার করা হয়। সাধারণত ইঞ্জিনিয়ার ও আর্কিটেকচার ডিজাইনে প্রিন্ট করতে ব্যবহার করা হয়। ইনজেক্ট বা লেজার প্রযুক্তির চেয়ে আলাদা প্রযুক্তি ব্যবহার করা হয় উচ্চমানের বৃহৎ মাপের প্রিন্টার করতে সক্ষম, উচ্চমানের এবং বৃহৎ আকারে প্রিন্ট করতে সক্ষম। সাধারণত আমরা বিভিন্ন ধরনের সাইনবোর্ড যখন দেখে থাকি সাধারণত ওইগুলি এই প্লোটার দিয়ে ইউজ করা হয়। প্লোটার মূলত কি বড় মাপের একটা রঙিন প্রিন্টার। এটা গেল কি আমাদের প্রিন্টারের বৈশিষ্ট্য এবং বিভিন্ন ধরনের প্রিন্টার এবং তার বৈশিষ্ট্য খুব ইম্পর্টেন্ট। এবং স্ক্যানারের ক্ষেত্রে একই জিনিস, এটাও ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট আপনাদের এই পরীক্ষার জন্য, 2 নাম্বার চ্যাপ্টার। স্ক্যানারের যে বৈশিষ্ট্যগুলি থাকে, স্ক্যানারে সাধারণত কি বৈশিষ্ট্য আমরা দেখতে পাই। একটা স্ক্যানার আমার কাছে আছে, স্ক্যানার দিয়ে কি করা হয়, স্ক্যানার দিয়ে সাধারণত একটা কাগজের মধ্যে যেসব তথ্য থাকে সেটাকে আমরা ডিজিটাল ফর্মে কনভার্ট করি। এটাই আমার স্ক্যানারের কাজ। আমাদের কাগজে কিছু তথ্য থাকে সেই তথ্যটাকে আমরা ডিজিটাল ফরম্যাটে কনভার্ট করা, এটি হচ্ছে আমার স্ক্যানারের কাজ। স্ক্যানারের ক্ষেত্রে আমার দেখতে হবে স্ক্যানার রেজুলেশনটা কত। স্ক্যানার রেজুলেশন যত বেশি থাকবে অথবা ডিপিআই ডেনসিটি পার ইঞ্চি, প্রতিটা ইঞ্চি থেকে যে পরিমাণ ডাটাটা সে কি করে, সাপোজ মনে করে এটা 1 ইঞ্চি, সাপোজ এই ইঞ্চির মধ্যে যে কতটা ডট থাকতেছে, কতটা ডট সে কাউন্ট করতেছে, যত বেশি ডট হবে তত তার কি নিখুঁত সে নিতে পারবে রেজুলেশন। তো সাধারণ স্ক্যানার রেজুলেশন 200 থেকে 600 ডিপিআই হয়ে থাকে। তবে উচ্চ ক্ষমতা সম্পন্ন স্ক্যানারে কি 1200 ডিপিআই পর্যন্ত বা তারও বেশি দেখা যায়। তবে নরমালি আমার যে প্রিন্টার স্ক্যানারগুলো ইউজ করে থাকে 1200 ডিপিআই সর্বোচ্চ থেকে থাকে। তবে এর চেয়ে বেশি আছে আরো পাওয়ারফুল স্ক্যানারের ক্ষেত্রে। আরেকটা জিনিস স্ক্যান কত গতিতে করা যায়, একসাথে কি ফাস্টার করা যায় না। রঙিন যে কালারের গভীরতা কেমন, ডিপনেস কেমন, সংযোগ প্রক্রিয়াটা কি, স্ক্যানার আমাদের কিরকম হয়, নরমালি ইউএসবি তার দিয়ে হয়,
ওয়াইফাইতে হয়, ইথারনেটে হয় অথবা ব্লুটুথ সিস্টেম হতে পারে। স্ক্যানিং মোড, কোন মোডে আমরা স্ক্যান করতেছি, ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেল অথবা কালার। স্ক্যানিং ফরম্যাট, তারপর হচ্ছে স্ক্যানিং প্রযুক্তি, মাল্টিপেজ স্ক্যানিং। দেখেন এবার তাহলে কয়টা বৈশিষ্ট্য আমরা দেখতেছি, 8টা বৈশিষ্ট্য। কি কি বৈশিষ্ট্য থাকতেছে? রেজুলেশন, সবার আগে ইম্পর্টেন্ট রেজুলেশন। 2 নম্বর হচ্ছে স্ক্যানের গতি, কত দ্রুত স্ক্যান করতে পারতেছে। 3 নম্বর হচ্ছে রঙের গভীরতা। 4 নম্বর হচ্ছে সংযোগ ব্যবস্থা। 5 নম্বর হচ্ছে স্ক্যান মোড। 6 নম্বরে স্ক্যান ফরম্যাট। 7 নম্বরে স্ক্যান প্রযুক্তি। 8 নম্বরে মাল্টিপেজ স্ক্যান। তো রেজুলেশন সম্পর্কে আমরা জানলাম কি, এটা বিভিন্ন ধরনের ডিপিআই থাকে, রেজুলেশন ডিপিআই থাকে। ডিপিআইটা যত বেশি হবে তত বেশি ভালো মানের স্ক্যান হবে। তো নরমালি রেজুলেশন হচ্ছে 200 থেকে 600 পর্যন্ত। তবে উচ্চমানের স্ক্যানের ক্ষেত্রে 1200 বা তার চেয়ে বেশি দেখা যায়। আর স্ক্যানের গতি যত বেশি স্ক্যান হবে, যত দ্রুত স্ক্যান হবে তার কি তত বেশি ভালো হয়। আর এটাকে মেজার করা হয় কি পিপিএম মাধ্যমে, পেজ পার মিনিট, মানে প্রতি মিনিটে কতটা পেজ সে প্রিন্ট করতে পারে তার উপর ডিপেন্ড করে। সাধারণত স্ক্যানার প্রতি মিনিটে 1 থেকে 5টা পেজ প্রিন্ট করতে পারে। তবে এখন মার্কেটের ভিতরে যে স্ক্যানারগুলি আছে, যেমন 50-60 হাজার টাকা দিয়ে স্ক্যানারগুলি পাওয়া যায়, ওই স্ক্যানারগুলিতে সাধারণত প্রতি মিনিটে আমি 60 থেকে 70 পেজও দেখছি, 30-50 পেজ তো আছেই। স্ক্যান করে মুহূর্তের ভিতরে মনে করেন অনেকগুলি পেজ স্ক্যান করে ফেলতেছে। তবে নরমাল যে স্ক্যানারগুলি আছে, আগে এগুলি ছিল মনে করেন 2500 বা 3000, যেটা এখন মার্কেটে মনে হয় 7-8 হাজার টাকা করে পাওয়া যায়। এগুলি প্রতি মিনিটে মনে করেন 1টা থেকে 2টা পেজ স্ক্যান করতে পারে। তো খুব ধীরে 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 স্ক্যান করে। আর যেগুলি ভালো মানের আছে এগুলিতে প্রচুর ফাস্টার স্ক্যান করতে পারে। রঙের গভীরতা, একটি স্ক্যান করা ছবি রঙের মান বোঝায়, যেমন বিট দ্বারা পরিমাপ করা হয়। সাধারণত স্ক্যানের ভিতরে 24 বিট বা 48 বিটের রং সমর্থন করে থাকে। নরমালি আমাদের যে স্ক্যানারগুলো 24 বিটেরই হয়ে থাকে, বাট 16 বিটেরও আছে। সংযোগ ব্যবস্থা, যেমন সংযোগ ব্যবস্থা আমরা কি কি সংযোগ করতে পারি, ইউএসবি তারের মাধ্যমে আমরা আমাদের কম্পিউটারে, এডি সবচেয়ে বেশি এখনো আছে, ওয়াইফাই এর মাধ্যমে এবং ইথারনেট এবং ব্লুটুথের মাধ্যমে ইউজ করা যায়। সাধারণত কি আমাদের যে ফটোকপি মেশিনগুলি আছে, বড় বড় যে প্রিন্টারগুলি থাকে এবং স্ক্যানার থাকে, ওগুলিতে ইন্টারনেট কানেকশন, ইথারনেট কানেকশন দেওয়া থাকে বা ইন্টারনেটের কেবলের মাধ্যমে কি নেটওয়ার্ক করা থাকে। ইথারনেট মানে হচ্ছে কি নেটওয়ার্ক, যেটাকে আমি বুঝাই, নেটওয়ার্কের ভিত্তিতে যেই স্ক্যানারগুলি। আর সেগুলি সাধারণত স্ক্যানার হয় না, ওগুলির ক্ষেত্রে মনে করেন যে স্ক্যান করা যায়, প্রিন্ট করা যায়, ফটোকপি করা যায়, সবকিছু করা যায়। ওই টাইপের সাধারণত ইথারনেট সংযোগ কানেকশন দেওয়া থাকে। তাহলে সংযোগ ক্ষেত্রে আমরা ইউএসবি, ওয়াইফাই, ইথারনেট এবং ব্লুটুথ। এখন দেখেন আপনার যখন পরীক্ষা যখন আসবে, আমরা যে এত বিস্তারিত এইভাবে দিবেন, এগুলো আরো শর্টে দিয়ে দিবেন। আর যেমন মনে করেন যে সংযোগের ক্ষেত্রে আমরা ইউএসবি, ওয়াইফাই এত বিস্তারিত দেওয়া দরকার নেই। ইউএসবি দিবেন, ওয়াইফাই, ইথারনেট এবং ব্লুটুথ, এই পয়েন্টগুলি উল্লেখ করবেন। আপনারা পয়েন্টগুলি উল্লেখ করবেন বেশি করে। স্ক্যানিং মোড, স্ক্যানিং মোডের ভিতরে কি কি থাকতেছে? স্ক্যানিং মোড হচ্ছে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেল এবং কালার। 3টা মোডে আমরা স্ক্যান করতে পারি। এখানে আমরা এভাবে ঠিক উল্লেখ করে দিবেন। যখন বলবো যে স্ক্যানিং মোডটা কি কি, স্ক্যানিং মোডে হচ্ছে কি আমরা 3 মোডে স্ক্যান করতে পারি। এক্ষেত্রে ব্ল্যাক এন্ড হোয়াইট, গ্রে স্কেল এবং কালার মোডে স্ক্যান করতে পারি। স্ক্যানিং ফরম্যাট, স্ক্যানিং ফরম্যাট কি কি হতে পারে? যেমন একটা যখন আমরা ফরম্যাট করতে পারি কি, স্ক্যানিং এর যখন ছবি দেখবো, ছবিটা আমরা সাধারণত কিসে করি, জেপিজি বা পিএনজি অথবা জেপিজি। এটা হচ্ছে জেপিজি আর এটা হচ্ছে জেপিইজি, জয়েন্ট পিকচার এক্সপার্ট গ্রুপ। আর এটা হচ্ছে গিয়ে পিএনজি আর হচ্ছে টিএফ, বিএমপি, পিডিএফ ইত্যাদি আকারে আমরা কি করতে পারি, স্ক্যান করতে পারি। সাধারণত ফটো হইলে আমরা জেপিজি, পিএনজি, টিফ এগুলোতে করে থাকি এবং অথবা বিএমপি তে করে থাকি। আর যদি যখন আমরা ডকুমেন্ট করব তখন কি পিডিএফ আকারে করে থাকি, পিডিএফ ফরম্যাটে করে থাকি। এছাড়া আমরা করতে পারি কি ওসিআর, মানে অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। ওসিআর এর ফুল ডেফিনিশন কি বলছে? অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন মানে আমরা যখন একটা পেজের মধ্যে, একটা ডকুমেন্টের ভিতরে যখন আমরা দেখব যে কি থাকে, এই বিভিন্ন ধরনের লিখা, যখন এই লিখাটাকে আমরা যখন স্ক্যান করব তখন আমরা কি ওসিআর মোড দিতে পারবো। ওসিআর মোড সিলেক্ট করে তখন এটা কি এডিটেবল টেক্সট হবে, অথবা বিভিন্ন ওই লেখাটা আমরা বিভিন্ন ওয়ার্ড প্রসেসিং এ সেটা প্রসেস করতে পারবো। কপি করেও এখানে ওরা লেখাটা লিখতে পারবো, মানে প্রসেস করতে পারবো, চেঞ্জ করতে পারবো, এডিট করতে পারবো। এডিটেবল টেক্সট বলতে পারি যেটাকে আমরা। ওসিআর করলে কি হয়, এডিটেবল টেক্সটে কনভার্ট হয়ে থাকে। তো আগে এই জিনিসগুলো ডিভাইস দিয়ে করতে হতো, এখন আমরা সফটওয়্যারই এটা করতে পারি। স্ক্যানিং প্রযুক্তি, এবারে দেখেন আমরা যে স্ক্যান করে থাকি, স্ক্যানের প্রযুক্তি কি হচ্ছে, ফ্ল্যাট বেড স্ক্যানার,
শিট ফিড স্ক্যানার, হ্যান্ড হেল্ড স্ক্যানার, আর হচ্ছে ড্রাম স্ক্যানার। তো ফ্ল্যাট বেড স্ক্যানারটা কি, এটি সবচেয়ে বেশি ছিল এবং এটাই সবচেয়ে পপুলার ছিল একসময়। তো এটা দিয়ে শুধুমাত্র এক সাইড স্ক্যান করা যায়। যখন আমরা উপরে রাখবো একটা ছবি বা বই, একটা উপর নথি, আমরা স্ক্যানের উপরে রেখে উপরে দিয়ে ঢেকে দিলাম বা উপরে রাখলাম, রাখে স্ক্যান করলাম, স্ক্যান হয়ে গেল। আর শিট ফিট স্ক্যানার হচ্ছে কি, যখন আপনি রেখে দিলেন স্বয়ংক্রিয়ভাবে সে না নেবে, স্ক্যান করে রেখে দিবে। মানে আপনি যে একটা জায়গা থাকবে, যে জায়গার মধ্যে আপনি রেখে দিবেন, রেখে দিলে আপনাকে জাস্ট একটা পেজ স্ক্যান করে অন্য সাইডে রেখে দিল, স্ক্যান করে রেখে দিল, স্ক্যান অটোমেটিক্যালি সেটা করে ফেলে। এবার শিট ফিড স্ক্যানার এবং শিট ফিড স্ক্যানার খুব ফাস্টার হয়। একসাথে আপনি অনেকগুলি 100-150 পেজ দিয়ে দিলেন, সেটা শিকড় হয়। অবশ্য ওইখানে ওই হোল্ডারের উপর, সাইজের উপর ডিপেন্ড করে যে কি পরিমাণ দিতে পারবে। হ্যান্ড হেল্ড স্ক্যানার, এটা হচ্ছে যে হাতের মধ্যে ধরে রাখা হয়। স্ক্যানারটা আপনার হাতে থাকবে, পেজটা নিচে থাকবে, আস্তে সামনে দিয়ে স্ক্যান করে নিয়ে আসলেন, স্ক্যান হয়ে গেল। পোর্টেবল এবং হাতে দিয়ে স্ক্যান করা যায়। ড্রাম স্ক্যানার খুব উচ্চমানের ইমেজ স্ক্যান করার জন্য সাধারণত এই ড্রাম স্ক্যানার ইউজ করা হয়ে থাকে। এটা হচ্ছে খুব পাওয়ারফুল ক্ষেত্রে বিভিন্ন ইন্ডাস্ট্রিতে আমরা এটা দেখতে পাই, অথবা মনে করেন যেখানে যেখানে ইয়া প্রযুক্তি আছে, কি যে প্রেসগুলিতে সাধারণত ড্রাম স্ক্যানারটা ইউজ করে থাকে। মাল্টিপেজ স্ক্যানার, যে কিছু কিছু স্ক্যানার আমরা দেখি যে একসাথে অনেকগুলো পেজ স্ক্যান করে থাকে, যে সেগুলো কি যে শিট ফিটার থাকে, শিট ফিটার থাকে। আপনি যেন একবারে অনেকগুলো পেজ দিলেন, বোথ সাইড একেবারে স্ক্যান হয়ে আপনাকে সামনে এনে দিয়ে দিল। এটা হচ্ছে মাল্টিপেজ স্ক্যানার। তাহলে আমরা এই 8 ধরনের বৈশিষ্ট্য একটা স্ক্যানারে দেখতে পাই। তারপর আমরা দেখি যে বিভিন্ন ধরনের যে অন্যান্য বিভিন্ন ধরনের পেরিফেরালস আছে, বিভিন্ন ধরনের, যেগুলো দিয়ে আমরা বিভিন্ন ধরনের কার্যগুলি সম্পন্ন করে থাকি। দেখেন এখানে কি কি জিনিসপত্র রয়েছে: ওএমআর, ওসিআর, ডিজিটাইজার, লাইট পেন, স্পেসিফিকেশন ইত্যাদি। এখানের ভিতরে আপনার ইম্পর্টেন্ট হচ্ছে এগুলো আপনার নর্মালি দেখলে বুঝবেন, খুব সহজ জিনিস এগুলির ক্ষেত্রে। জাস্ট ওসিআরটি একটু দেখেন, সবগুলো দেখার দরকার নাই। ওসিআর, ওসিআর মানে কি অপটিক্যাল ক্যারেক্টার রিকগনাইজেশন। ওসিআর হচ্ছে কি মুদ্রণ বা হাতের লেখার অক্ষরকে ডিজিটালের টেক্সটে রূপান্তর করা। মানে আপনি যখন হাতে লেখলেন সেটাকে, বা কোনো কিছু লেখা থাকলো বা একটা ছবি আছে, সেখান থেকে আপনি লেখাতে মুদ্রণ করে এডিটেবল তৈরি করেন, যেটা ওসিআর একটু আগে বলেছিলাম। ডিজিটাইজার, লাইট পেন এখন ব্যবহার কমে গেছে। স্পিচ রিকগনাইজেশন, স্পিচ রিকগনাইজেশন হচ্ছে কি, এটা একটা কণ্ঠস্বর ও শনাক্তকরণ বিশ্লেষণ করা যায়। মানে আপনি যখন কথা বলতেছেন, সেটা আপনাকে লিখে দিচ্ছে, বা আপনি যা বলতেছেন সেটা সে প্রতি উত্তর দিচ্ছে। যেমন মনে করেন যে আমাদের স্বয়ংক্রিয়ভাবে কমান্ড সিস্টেম বা ভয়েস অ্যাসিস্ট্যান্ট যেটাকে বলতেছি আমরা, সেটা স্পিচ রিকগনাইজেশনে কি করে, যে শ্রী, যেটা হচ্ছে আইফোন আমরা শ্রী, গুগল অ্যাসিস্ট্যান্ট আমরা বিভিন্ন ধরনের অ্যান্ড্রয়েড সেটগুলো দেখছি, অ্যালেক্সা, এই ধরনের আছে। এবং বর্তমানে শুধু এগুলি আছে এটাও না, আপনার যখন এখন এআই টেকনোলজি যেগুলি ছিল, প্রত্যেকটা ক্ষেত্রে আপনার যেন ভয়েস দিয়েই আপনি আপনার কাজ সেরে ফেলতেছেন। এটা হচ্ছে স্পিচ রিকগনাইজেশন, আপনার স্পেসটা সে রিকগনাইজ করে সে কনভার্ট করে ফেলতেছে মেশিন ল্যাঙ্গুয়েজে। এবং স্মার্টফোন ও ভার্চুয়াল অ্যাসিস্ট্যান্সের ভয়েস কমান্ডের মাধ্যমে অক্ষম ব্যক্তির জন্য স্পিচ টু টেক্সট সুবিধা, কল সেন্টার ও স্বয়ংক্রিয়ভাবে উত্তরদাতা সিস্টেমের জন্য স্পিচ রিকগনিশন খুবই ইম্পর্টেন্ট। এগুলি তো এটা ইম্পর্টেন্ট না, ওগুলি বাদ দিই। এই চ্যাপ্টারটা বেশি এটা দেখার দরকার নাই, এটা বেশি একটা প্রয়োজন নাই। এটা হচ্ছে জাস্ট আপনার বিভিন্ন ধরনের টেক্সট লেখা সিস্টেম, আঙ্গুল কিভাবে রাখবেন, কি আসে বিষয়, বিভিন্ন ধরনের আপনার সুরক্ষা সিস্টেমটা কি হবে, এগুলো নিজে পড়ার জন্য, নিজে জানার জন্য খুব দরকার। যেমন মনে করেন পেশাগত নিরাপদ ও স্বাস্থ্য বজায় রাখার জন্য টাইপিং এ ব্যবহৃত আসবাবপত্রের স্পেসিফিকেশন, বা একটা আসবাবপত্র কিরকম হইতে পারে, একটা কম্পিউটারের ক্ষেত্রে চেয়ার, চেয়ার টেবিলের এর সবকিছু একদম ডিটেলস এবং স্বাস্থ্যসম্মত ভাবে, এবং এখানে যে ইনফরমেশন গুলো দেওয়া আছে এটা, এবং ইন্টারন্যাশনালি ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের অ্যাপ্রুভড সিস্টেমে এখানে দেওয়া আছে। সো এটা আপনার নিজেদের জানার জন্য খুব ইম্পর্টেন্ট।
এখানে আমরা দেখেন ইন্টারনেট রিসোর্সের ধারণা যেটা আমরা বলতেছি, এখানে দেখেন ওয়েবসাইট কি সেটা আপনারা জানেন, ইমেল কি জানেন, সার্চ ইঞ্জিন কি সব জানেন, তাই না? তারপর আমি একটু বলি, আমার চেয়ে আপনারা অনেক বেশি ভালো জানেন। তারপর অবশ্যই এই জিনিসগুলো একটু পড়বেন। যারা জানেন না, সবাই কি জানেন? কেউ আছেন একটু দুর্বল আমার মতো, তাদের জন্য বলতেছি। ওয়েবসাইট জিনিসটা কি? তথ্য, পণ্য ও পরিষেবা প্রদানের পেজ বা পোর্টাল। মানে কি? যেই সাইটগুলো আমরা ইন্টারনেটে যখন ঢুকি, যে সাইটগুলো আমরা দেখতে পাই সেটাকে আমরা বলছি ওয়েবসাইট। আর ইমেল জিনিসটা কি? যখন আমরা ইন্টারনেটের ডিজিটাল প্ল্যাটফর্মে যখন কোনো তথ্য একজন আরেকজনকে প্রদান করে থাকি, পাঠাই, যেখানে ভিতরে কোনো অ্যাড্রেস থাকে, এটাকে আমরা বলছি ইমেল। ইমেল কিভাবে করতে পারি? ওয়েব মেলও করতে পারি, বেজ মেলও করতে পারি। নরমালি যেমন এই যে আউটলুকের ভিতরে আমরা যখন ইউজ করে একটা কি আলাদা একটা সফটওয়্যার ইউজ করতেছি, কি আউটলুক সফটওয়্যার ইউজ করতেছি। এই আউটলুকের মধ্যে আমরা কি করতেছি, এখানে আমরা বিভিন্ন ধরনের মেল করতেছি, আমার কাছে যে মেল আসতেছে, আমি মেল সেন্ড করতেছি, এটা হচ্ছে কি, এটা ইমেল বলতেছি। আর ওয়েব মেল মানে হচ্ছে যখন আমরা ব্রাউজার ইউজ করে এখানে সরাসরি সার্ভারে লগ ইন করে, সাপোজ মনে করেন আমি একটা মেল করি, আমার মেলে ঢুকলাম আগা খান, এটাকে আমরা বলে থাকি ওয়েব মেল। এখানে যদি আমরা কোনো মেল যদি করে থাকি, যে মেল কম্পোজ করলাম, এখানে মেল ইউজ করলাম, আমার একই মেল কিন্তু আমি এই ওয়েব মেল থেকে এখান থেকে করতে পারতেছি, আবার কিসে থেকে করতে পারতেছি, আবার করতে পারতেছি, আসতেছি কেন, হ্যাঁ, এখান থেকে করতে পারতেছি, সেটা বলতেছি ওয়েব মেল। আর একই মেল যখন আমরা যখন এই আউটলুক ইউজ করে এখান থেকে করবো, সেটাকে আমরা বলতেছি কি, শুধু ইমেল। তো ওয়েব মেল করতে গেলে আমার কি করতে হবে? অবশ্যই ইন্টারনেটে সংযোগ একটা ব্রাউজার ইউজ করতে হবে, আমাকে গুগল ক্রোম বা মজিলা ফায়ারফক্স তোমার ইন্টারনেট এক্সপ্লোরার ইউজ করে আমাকে করতে হচ্ছে। আর যদি শুধু ইমেল ইউজ করি তাহলে কি, এটা ইমেলের জন্য সাপোর্টেড অ্যাপ্লিকেশন প্রয়োজন, থার্ড পার্টি একটা সফটওয়্যার প্রয়োজন হয়, যার মাধ্যমে আমরা এটা ব্যবহার করতে পারতেছি। যেমন ইমেল, বার্তা পাঠানো গ্রহণ করা পদ্ধতিকে, যেমন জিমেল, আউটলুক। সার্চ ইঞ্জিনটা কি? যখন আমরা সার্চ ইঞ্জিন কয় ধরনের আমরা দেখতে পাই, নর্মালি গুগলটাই আমরা সবচেয়ে বেশি ইউজ করি, সার্চ ইঞ্জিন বলতে আমরা গুগলই বুঝি। এছাড়াও সবচেয়ে বেশি পপুলার ছিল একসময় ইয়াহু, তারপর বিং পপুলার হইলো, কিন্তু বিং বেশি দিন মার্কেট ধরে রাখতে পারে না, খুব অল্প সময় আবার হারিয়ে গেছে, চলে আসলো আবার গুগল। তো গুগল আর মার্কেট হারায় নাই, গুগলে আমরা যেই ধরনের যেই জিনিসগুলো সার্চ করে থাকি সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন। দেন গুগলে যখন আমরা যাই লিখি, যা লিখি সার্চ করি, যেমন এই যে আমি বিভিন্ন সার্চ করেছি, সেই সার্চগুলো আমরা দেখতেছি, যেমন একটা জিনিস আমি সার্চ করলাম, আমার ওয়েবক্যাম টেস্ট করার জন্য সার্চ করেছি, এখানে আমার দেখাচ্ছে এই যে সার্চ ইঞ্জিনের মধ্যে যা লিখে সার্চ করি, এটা হচ্ছে সার্চ ইঞ্জিন। এডুকেশনাল প্ল্যাটফর্ম, তারপর হচ্ছে অনলাইন লাইব্রেরি। অনলাইনে বিভিন্ন ধরনের লাইব্রেরি আছে, যেমন গুগল বুক আছে, জে স্টোর আছে, বা জার্নাল, আর্টিকেল, বিভিন্ন জিনিস পাওয়া যায়, অনলাইনে বুক পাওয়া যায়। সেখান থেকে আমরা অনলাইন লাইব্রেরি থেকে বিভিন্ন বই নিয়ে পড়তে পারি সরাসরি ওইখান থেকে। কিছু আছে ওইখানে শুরু করতে পড়া যায়, ডাউনলোড করা যায় না, কিছু আছে যে আমরা ডাউনলোড করেও রেখে পড়তে পারি। শিক্ষামূলক প্ল্যাটফর্ম আছে, এডুকেশন প্ল্যাটফর্ম, যেমন বিভিন্ন ধরনের প্ল্যাটফর্ম আমরা দেখি, সবচেয়ে ওয়ার্ল্ডের সবচেয়ে নাম করা খান একাডেমি, তারা খুবই ভালো পড়ায়, খুবই ভালো। ম্যাথমেটিকে যারা আছেন, ম্যাথমেটিক্সে যারা খুব পছন্দ করেন, তারা খান একাডেমিতে ঢুকে ইউটিউবে ঢুকে দেখতে পাবেন, বা ওদের ওয়েবসাইটেও আছে, ওইখান থেকে ঢুকে দেখতে পারবেন, ওরা খুবই ভালো পড়ায়। একদম মনে করেন যে শিখায় গুইলে আপনি খাওয়াই দেয়, ঠিক এরকম অনেক ভালো। তারপর আছে বাংলাদেশের মধ্যে 10 মিনিট স্কুল দেখতেছি আমরা, আবার কোর্সা আছে, কোর্সের মধ্যে বিভিন্ন টেকনোলজিক্যাল বিভিন্ন লেভেলের আপনি কোর্স দেখতে পান। কোর্সা থেকে আমি নিজে অনেকগুলি কোর্স করেছি অনলাইন কোর্সে শেখার জন্য। তারপর হচ্ছে সোশ্যাল মিডিয়া তো আমরা জানি সবচেয়ে বেশি, আমরা তো সোশ্যাল মিডিয়াতে চলতেই পারি না, একদিনে চলতে পারি না। ফেসবুক আছে, লিঙ্কডইন আছে, তারপরে দেওয়ার টুইটার আছে, টুইটার এক্স, যেটা এক্স বর্তমানে এক্স নামে পরিচিত, এক্স, ইনস্টাগ্রাম। ফাইল শেয়ারিং টুলস, ফাইল শেয়ারিং টুলসের মধ্যে কি কি আছে? গুগল ড্রাইভ, ড্রপবক্স,
ড্রপবক্স আগে আমিও ইউজ করতাম প্রচুর পরিমাণে, কিন্তু ড্রপবক্সের জায়গা মাত্র 2 জিবি দেয়, এই জন্য আমার পোষায় না। এখন গুগল ড্রাইভটা ইউজ করি, 15 জিবি সে দেয়। দেখেন আমিও আপনাদের যে একাডেমিক যে শিটগুলো শেয়ার করে থাকি, সেটাও কিন্তু আমি গুগল ড্রাইভের মাধ্যমে দিচ্ছি, এবং এটা খুব সেফটি। এবং এটাতে ইউজ করার সবচেয়ে সুবিধা দেখেন, অনেক সুবিধা হচ্ছে কি, যেমন আমার ডাটা ক্লাউডে থাকতেছে, আমি যেখানেই থাকি না কেন সেখান থেকে আমার কোনো ইমার্জেন্সি যত তথ্য আছে সব আমি এখানে রেখে দিই, সব এখানে আমি রেখে দিই। যেমন আছে ওই যে বিলিং, ক্যামেরার সার্টিফিকেট, ক্লাস শিডিউল ক্ষেত্রে, ক্রিপ্টো, ডিজিটাল মার্কেটিং এর পেড, বাংলা, এই যে যা আছে আমাদের মোটামুটি যা যা প্রয়োজন মোটামুটি আমি এখানেই রাখি। আমার 15 জিবি জায়গা আছে, ফালতু জিনিস নেই, সব ইম্পর্টেন্ট জিনিস এখানে আমি রেখে দিছি। এতে করে হচ্ছে কি আমার যখন আমি যেখানে থাকি না কেন ওইখান থেকে আমি ডাটাটা পেয়ে যাই, আমার ডাটা নিয়ে চিন্তা করতে হয় না। আপনারা ইউজ করতে পারেন, খুব ভালো সুবিধা পাবেন। তারপর আছে আমাদের কি ভিডিও প্ল্যাটফর্ম। ভিডিও প্ল্যাটফর্মে যেখান থেকে আমাদের বিভিন্ন ভিডিও শেয়ার করা হয়ে থাকে, যেমন ইউটিউব, ভিমো, এগুলো হচ্ছে খুব পপুলার আর কি। ইউটিউবের উপরে তো অনেকে আছে ভিমোর নামও শুনে নাই, কারণ ইউটিউবই সব তাকে দখল করে রাখছে, এবং যা চান তাই ওখান থেকে পাওয়া যায়, তাই না? আপনি কিছু শিখতে চান, নিজের বিকে দিতে চান, সবই পাবেন ওইখানে, আপনি যেরকম চান। অনলাইন ফোরাম, ব্লগ, অনলাইন ফোরামের বিভিন্ন ধরনের অনলাইন ফোরাম থেকে রেডিট আছে, মিডিয়াম এন্ড কোরা। কোরাতে আমার এখন ছিল, কিন্তু বাংলাদেশে সবচেয়ে বেশি কোরাই ইউজ করা হয়। আর রেডিট এবং মিডিয়াম, মিডিয়ামটা ইদানিং প্রচুর পরিমাণ পপুলারিটি পাইছে। এখানে বিভিন্ন মতামত এবং অভিজ্ঞতা শেয়ার করা যায়, এবং তার সমাধান পাওয়া যায়। কোনো কিছু না জানলে সেটা কোশ্চেন করলে উত্তরটা চলে আসে। ক্লাউড কম্পিউটিং পরিষেবা, যেটা আমরা মাত্র গুগল ড্রাইভ দেখছিলাম, এটাও একটা ক্লাউড, বাট গুগলে আলাদা ক্লাউড সার্ভিস আছে যেখানে আমরা পেড দিয়ে টাকা দিয়ে সার্ভিস নিতে পারি। তবে ওয়ার্ল্ড এখন সবচেয়ে 1 নম্বর পজিশনে AWS, যেটা হচ্ছে কার, অ্যামাজনের। অ্যামাজনটা সবচেয়ে বেশি পপুলারিটি পাইছে, অ্যামাজন এবং গুগল ক্লাউড, এই দুটি ওয়ার্ল্ডকে দখল করে রাখছে। তবে অ্যামাজন 1 নম্বর পজিশনে আছে এখন, গুগল সেকেন্ড পজিশনে আছে। ওখানে বিভিন্ন ধরনের ক্লাউড সার্ভিস নেওয়া যায়। এগুলো আমাদের ইন্টারনেটে বিভিন্ন ধরনের রিসোর্স গুলো আছে, ইন্টারনেটের যেসব রিসোর্স পাওয়া যায়। আর এইখানে আমরা যে জিনিসগুলি দেখবো, যেমন ব্রাউজার, ওয়েব পেজ, ইউআরএল, HTML, এগুলো আমরা পরীক্ষার জন্য ছাড়াও, পরীক্ষার জন্য তো ইম্পর্টেন্ট এবং নিজের জানার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখানে দেখেন আমরা কি দেখতেছিলাম, ব্রাউজার। ব্রাউজার কি, এই যে ব্রাউজার যেটাতে আমরা ইন্টারনেট ব্রাউজ করার ফ্যাসিলিটি পাই, বিভিন্ন সফটওয়্যার ইউজ করতে থাকি, গুগল ক্রোম, মোজিলা ফায়ারফক্স অথবা এজ, যেটা তিনটেই আমার কাছে এখানে ইউজ করতেছি, এছাড়া ওপেরা আরো অনেক আছে। ইউআরএল, আমরা যখন এটা ব্রাউজ করার পর যাহা ইন্টারনেট এখানে লিখে থাকি, যেমন এটা আমরা দেখতেছি না, এই যে লেখাটা আছে এটা হচ্ছে ইউআরএল। আবার আমরা যখন শুধুমাত্র যেমন চ্যাট জিপিটিতে ঢুকলাম, চ্যাট জিপিটিতে chatgpt.com, এটা একটা ইউআরএল। তারপর মনে করেন যে আমরা এখানে যে দেখতেছি, যেমন আশিক হুমিও হল, এই যে উপরে যেটা দেখতেছি, এটা একটা ওয়েবসাইট অ্যাড্রেস বা একটা ইউআরএল। যা উপরে আমরা এই অ্যাড্রেস বারে যেটা দেখতে পাই এটা ইউআরএল। কারণ যখন আমি এখানে ক্লিক করবো সাথে সাথে কিন্তু ইউআরএলটা চেঞ্জ হয়ে যাচ্ছে। এখন এই পেজের ইউআরএল হচ্ছে এটা, এই পেজের ইউআরএল অনেক বড়। যখন আমরা এখানে একটা ক্লিক করবো, যখন এই যে পেজটা আসবে, এতটুকু হচ্ছে তার ইউআরএল। এমন ঠান্ডা লাগছে। তারপর আমরা দেখছি HTML, হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ, এর ফুল অ্যাব্রিভিয়েশন হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। আর ইউআরএল এর ফুল অ্যাব্রিভিয়েশন কি, ইউনিফর্ম রিসোর্স লোকেটর। ইউনিফর্ম রিসোর্স লোকেটর। আর HTML মানে হাইপারটেক্সট মার্কআপ ল্যাঙ্গুয়েজ। এই ফুল অ্যাব্রিভিয়েশন গুলো একটু জেনে রাখা ভালো। আর HTTPS মানে কি, হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল। আর এস মানে হচ্ছে সিকিউর, সিকিউর, হাইপারটেক্সট টেমপ্লেট প্রোটোকল, প্রোটোকল সিকিউর। আর এই HTTP আমরা নরমালি যখন ইউআরএল দেখতে পাই, আমরা যখন একটা ওয়েবসাইটে দেখি, যখন ইউআরএল দেখতে পাই, দেখেন এই যে দেখছি না, এটা কিন্তু শুরুতে আছে, এই যে HTTPS আছে না, HTTPS। এখন সাধারণত HTTPS ছাড়া দেখাই যায় না সহজে।
এইচটিটিপিএস মানে এস মানে সিকিউর, যারা ওয়েবসাইটটা সিকিউর, এস আছে যেটা, আর এস ছাড়া হলে শুধু এইচটিটিপি থাকবে। আর যেগুলো দেখবেন যে এইচটিটিপি এস নাই, ওইগুলো শুধু আনসিকিউর ওয়েবসাইট। ডাব্লিউডাব্লিউ ওয়ার্ল্ড ওয়াইড ওয়েব, যেমন অনেকগুলি আছে শুধুমাত্র এইচটিটিপি এটা ছাড়া ব্রাউজ করতেছে আমরা ইউআরএল দেখতে পাই, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে আবার যেমন www.google.com, এখানে এটা চলে গেছে, বুঝলো? এই দেখেন https://www.worldwideweb.google.com, ইন্টারনেট যুক্ত ওয়েবসাইটের একটি অংশ। ইমেল মানে কি আমরা বার্তা পাঠাই, আদান প্রদান করি ইমেলের মাধ্যমে। আর ইমেল অ্যাড্রেসের ক্ষেত্রে বৈশিষ্ট্য কি দেখেন, ইমেল অ্যাড্রেসে একটা ফার্স্ট একটা সাইন থাকবে, আর শুরুতে একটা তো থাকবেই, শুরুতে একটা নাম থাকবে, একটা অংশ থাকবে, টেক্সট থাকবে, তারপর একটা সাইন থাকবে, তারপর একটা ডোমেন থাকবে। ডোমেনের বৈশিষ্ট্য কি, একটা অংশ থাকবে ডট দিয়ে, লাস্টে কম বা নেট বা যে কোনো একটা কিছু থাকবে, ডট দিয়ে একটা অংশ থাকবে। তাহলে ইমেলের পার্ট হচ্ছে গিয়ে এর আগে একটা অংশ থাকবে, আর এর পরে একটা ডোমেন নেম থাকবে। সোশ্যাল মিডিয়া সম্পর্কে আমরা জানি যে যেখানে আমরা কি তথ্য আদান প্রদান যোগাযোগ করা হয়, তথ্য শেয়ারিং করা হয়, শেয়ারিং এর প্ল্যাটফর্ম। এলপি ল্যান্ডিং পেজ, এলপি ল্যান্ডিং পেজ হচ্ছে কি, যখন আমরা বিভিন্ন ধরনের জন্য ওয়েবসাইটে ঢুকি, কোনো বিজ্ঞাপন বা লিঙ্ক করে প্রথম যে পেজ খোলা হয়, কোনো বিজ্ঞাপন বা লিঙ্কে ক্লিক করলে প্রথম যে পেজ খোলা হয় সেটাকে আমরা বলি ল্যান্ডিং পেজ। সাপোজ আমরা ল্যান্ডিং পেজ দেখি, প্রথম আলোতে যাই, যেমন দেখেন আমরা প্রথম আলোতে ঢুকলে অনেক সময় একটা বিজ্ঞাপন দেখতে পাই, যেমন পত্রিকার সাইটগুলিতে বা বিভিন্ন ওয়েবসাইটে গেলে উপরে একটা বিজ্ঞাপন আসে, এখন আসে না কেন? এখন দেখতে চাইছি তো তাই। আচ্ছা, এই যে একটা বিজ্ঞাপন আছে, এই বিজ্ঞাপনে আমরা যখন ক্লিক করব, বিজ্ঞাপনে ক্লিক করলে প্রথম যে পেজটা আমার সামনে শো করতেছে, এই যে পেজটা শো করতেছে, এটাকে বলতেছে আমরা ল্যান্ডিং পেজ। যে কোনো বিজ্ঞাপনে ক্লিক করার পর প্রথম যে পেজটা, এই যেমন একটা আছে বিজ্ঞাপন, এই বিজ্ঞাপনে ক্লিক করলাম, বিজ্ঞাপনে ক্লিক করলে আমাকে একটা পেজ শো করলো, এই যে ফার্স্ট যে পেজটা শো করছে, এটাকে বলতেছি আমরা ল্যান্ডিং পেজ। ডাউনলোড, যখন ইন্টারনেট থেকে কোনো তথ্য, অডিও, ভিডিও যাই ডাউনলোড করি, যাই নামাই, সেটা হচ্ছে ডাউনলোড। মেলওয়্যারটা কি, বা ভাইরাস, একটা ক্ষতিকর সফটওয়্যার। আমরা যেটা দেখি কম্পিউটার যে কাজ করে, এগুলো প্রত্যেকটাই সফটওয়্যার। তবে ইন্টারনেটের বিভিন্ন ক্ষেত্রে যাহা আমি এই যে যা দেখতেছি, মানে যা কাজ করি সবই সফটওয়্যার। তো যে সফটওয়্যারটা আমার ক্ষতি করে, আমার ডাটা নিয়ে যায়, আমাকে লুজার করে, আমার তথ্য হ্যাক করে নিয়ে যায়, আমাকে ক্ষতি করার যে উদ্দেশ্যে তৈরি করা হয়েছে, বা আমার সফটওয়্যার হার্ডওয়্যার ক্ষতি সাধন করে থাকে, এগুলো আমরা বলতেছি মেলওয়্যার বা ভাইরাস অথবা স্পাইওয়্যার। তাছাড়া রাউটার, রাউটার সম্পর্কে আমরা জানাচ্ছি একটু আগে, এটা বলবো না। বুকমার্ক, ওয়েবসাইটে দ্রুত প্রবেশ করার জন্য যেসব সংযোগ বা আহ, যেমন মনে করেন, যেমন আমার একটা ব্রাউজার আছে, এই ব্রাউজারের মধ্যে আমি কিছু বুকমার্ক করে রেখেছি, দেখেন আমি কি পরিমাণ বুকমার্ক করছি ভাবতে পারেন। এই যে অডিও, এখানে ক্লিক করলে কিছু বুকমার্ক, এটি সব বুকমার্ক করা, অফিসের ক্ষেত্রে বুকমার্ক করা, এই যে ক্রিপ্টো এখানে বুকমার্ক করা, এআই এর ক্ষেত্রে কিছু বুকমার্ক করা আছে, ভিডিওর ক্ষেত্রে কিছু আছে, পার্সোনাল কিছু বুকমার্ক করা আছে। তো এখানে ভিতরে আমার যখন যেটা প্রয়োজন হয়, যেমন বিভিন্ন লিঙ্কগুলি করা আছে, কাজের এখানে কিছু বুকমার্ক করা আছে, যেমন মনে করেন যে আমি এটা ঢুকতে চাচ্ছি, এখানে ঢুকতে চাচ্ছি, ক্লিক করলে আমি এই ওয়েবসাইটে চলে আসতেছি। এই যে আমি ফ্যাসিলিটিটা পাচ্ছি, তখন আমার কি করতে, সেই অ্যাড্রেসটা কি আছে সেই অ্যাড্রেসটা লিখতে হইতে, এসব করতে হইতে, এখন আমার সেটা করার প্রয়োজন হচ্ছে না, জাস্ট ক্লিক করতেছি, ওয়েবসাইটে চলে আসতেছি। যে এই যে আবার এই যে ট্রান্সলেশনের জন্য এটা দেওয়া আছে, বা সংবাদপত্র এখানে দেওয়া আছে, এই যে করা আছে এটা হচ্ছে বুকমার্ক। মানে কি, যে কোনো ওয়েবসাইটে আমরা যখন শর্টকাটে মানে সহজে প্রবেশ করার জন্য ব্রাউজারের সাথে যেই জিনিসগুলো দিয়ে থাকি, অ্যাড করে থাকি অ্যাড্রেসগুলো, এটাকে বলতেছি আমরা বুকমার্ক। ওয়েবসাইটে দ্রুত খুঁজে পেতে ব্রাউজারে সেভ করে রাখা লিঙ্ক, যে ব্রাউজারের মধ্যে আমি লিঙ্কগুলি সেভ করে রাখছি, সেটাকে আমরা বলছি বুকমার্ক।
ই কমার্স কি অনলাইনে কোন সেবা বা পণ্য কেনাকাটা করার জন্য যে ওয়েবসাইটগুলি থেকে সেটাকে আমরা বলছি ই কমার্স, যেমন দারাজ, অ্যামাজন, শপিফাই, এরকম অনেক সাইট আছে। একটু দেখে রাখবেন, এটা হচ্ছে নিজের জানার জন্য, পড়ার জন্য সবসময় দরকার, এই জন্য আমি ইউনিমার্ক দিয়ে রাখছি, পরীক্ষার জন্য হোক, সবকিছুর জন্য ইম্পর্টেন্ট। ওয়েবমেল এবং ইমেলের বৈশিষ্ট্য, এটা দেখবেন। এটা দুটা পার্কিং করে দিছি। হ্যাঁ, ওয়েবমেলটা কি, যেটা বলছিলাম যে এই দুইটি হচ্ছে এটা আধুনিক যোগাযোগের শক্তিশালী মাধ্যম, তবে এদের মধ্যে কিছু পার্থক্য বৈশিষ্ট্য রয়েছে। ইমেল হচ্ছে গিয়ে, ইমেল হলো এক ধরনের ডিজিটাল বার্তা যা ইন্টারনেটের মাধ্যমে একজন ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছে পাঠানো যায়। এটি ব্যবহার, গ্রহণ এবং সংরক্ষণ, উত্তর দেওয়ার জন্য ব্যবহৃত হয়ে থাকে। নরমালি আমরা একটা ডাটা পাঠাই, সেটা কি কোনো তথ্য বা আদান প্রদানের জন্য সেটা পেয়ে থাকি, সেটা হয় রিপ্লাই দিতে পারে, নাও দিতে পারে, তার খুশি। এখন বৈশিষ্ট্য কি দেখেন, একটা ইমেলের বৈশিষ্ট্য থাকে কি, দ্রুত যোগাযোগ করা যায়, ফাইলের সংযুক্তি অ্যাটাচমেন্ট দেওয়া যায়। যখন আমরা একটা মেইল করে থাকি, এটা আসলে আপনারা সবাই জানেন, একটা মেইল যখন লিখে থাকি, মেইলের মধ্যে আমরা কি কি দিতে পারি দেখেন। একটা ইমেল দিই, নতুন একটা ইমেল, কাকে ইমেলটা দিব, সাপোজ agakhan.usa@gmail.com, আমি একটা ইমেল অ্যাড্রেস রাখলাম। এখানে এখানে টুতে আছে, টুতে আমি অনেকগুলি দিতে পারি, এরকম কমা দিয়ে দিয়ে সিসি দিয়ে দিতে পারি, বিসিসি দিতে পারি, আর একটা সাবজেক্ট থাকতে পারে। সাবজেক্ট কি দিলাম, টেস্ট মেল। তারপর আমি কি করতে পারি, এখানে দেখেন, এই যখন সিসিতে দিব, সিসিতে মানুষ আমি দিলাম সাপোজ আগাখান সিনারেস মেডলার। আর যদি এখানে যদি আমি দেই কাইসার সিনারেস মেডলার দিলাম, এখন দেখেন এখানে সাপোজ আরেকটা দিলাম আমি মুজাহিদুর জিমেল। দেখেন বিসিসিতে আমি যে দুজন লোককে দিয়েছি, এই দুটো কিন্তু টু এবং সিসি কেউ জানবে না যে কাকে আমি বিসিসি দিছি, এবং কায়সারও জানবে না, মুজাহিদকে দেওয়া হয়েছে, মুজাহিদও জানবে না কায়সারকে দেওয়া হয়েছে। বিসিসি মানে, সিসি মানে হচ্ছে কার্বন কপি, মানে হুবাহুব মেলের কার্বন কপি। মেলে দিলাম সাপোজ ডিয়ার স্যার, প্লিজ চেক অ্যাটাচড ফাইল। সাপোজ আমি আমার সিগনেচারটা এখানে অ্যাড করে দিলাম, থ্যাঙ্কস জুয়েল দিয়ে সিগনেচার। এই পার্টটাকে কি বলি আমরা, সিগনেচার। এটা হচ্ছে সম্বোধন, এটা হচ্ছে মেলের মূল বডি। আরেকটা পার্ট থাকতেছে কি, অ্যাটাচমেন্ট। আমি অ্যাটাচমেন্টে কি দিলাম, সাপোজ আমাদের এই শীটটি দিয়ে দিলাম এখানে অ্যাটাচমেন্টে। তার পিছনে অ্যাটাচমেন্টটা পাবো, বিসিসি মানে হচ্ছে কি ব্লাইন্ড কার্বন কপি, টু মানে যাকে আমি সেন্ড করতেছি, সিসি মানে যাকে আমি কার্বন কপি দিয়ে দিচ্ছি, এক কপি তাকে কার্বন কপি দিচ্ছি। আমরা যখন বিভিন্ন দস্তাবেজ থাকে না, যেমন রিসিপ্ট, যখন মানি রিসিপ্ট দেয় তখন কি হয়, যে দোকানে একটা লেখে, নিচে একটা কার্বন পেপার থাকে, যেটা আমরা লিখতেছি, বা ব্যাংক স্লিপের মধ্যে বা ব্যাংকে টাকা জমা দেখতে দেখতে একটা কার্বন কপি থাকে। কার্বন কপিটা আমাদেরকে দিয়ে দেয়, অরিজিনাল কপিটা সে রেখে দিচ্ছে। এখন এই কার্বন কপি যেটা থাকতেছে, এই কার্বন কপিটাতে কি হয়েছে, ওইটা হুব অফ সেম জিনিস, একইভাবে টু যে পাবে, যা পাবে সিসি তাই পাবে। আর ব্লাইন্ড কার্বন কপি মানে কি, কার্বন কপি তো পাবে, কিন্তু সে কাকে 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 দেওয়া হয়েছে সেটা টুও জানবে না, সিসিও জানবে না, এবং বিসিসিতে যারা আছে তারাও জানবে না। কিন্তু টু আর সিসি যাকে দেওয়া হয়েছে সেটা সবাই জানতে পারবে। আর এটা হচ্ছে অ্যাটাচমেন্ট বলতেছে, আর এগুলি আমাদের সেটা, এই যে মেল পাঠানোর সিস্টেম, এটাকে বলছে ইমেল। আর এই কাজটাও আমরা ওয়েব মেলের মাধ্যমে করতে পারি, একই জিনিস, সেন্ড করলাম, সেটা মেলটা চলে গেল, সেটা পেয়ে গেল, চলে গেল। তাহলে এখন দেখেন, যখন আমি মেলটা সেন্ড করে দিলাম, তাহলে মেলটা কোথায় থাকে, মেলের মধ্যে কি কি বডি থাকতেছে, আমার নিজের তৈরি করা আছে আগা খান বিল্ড, অফিস, পাওয়ার, এগুলি আমার নিজের তৈরি করা ফোল্ডার। ডিফল্ট ফোল্ডার থাকে কি, ইনবক্স, আমরা এখানে একটা নতুন একটা পিডিএফ ইয়ানি ডাটা অ্যাড, যা আছে তাই নামে থাকলো। দেখেন আমি এটা পেজ নামে কি থাকে, ডিফল্ট কি থাকে, স্যান্ড আইটেম থাকতেছে,
ডিওডারাম থাকতেছে, ইনবক্স থাকতেছে, জাঙ্ক মেল থাকতেছে, অনেক যে জাম থাকে, অনেক সময় জাঙ্ক থাকে, অনেক স্পাম থাকে, আউটবক্স থাকতেছে। এই সেন্ট মেল কি যেটা সেন্ট হয়ে গেছে, এই যেখানে সেন্ট মেল আছে যেগুলো আমি সেন্ড করে ফেলেছি সেটা, এই যে আজকে যে মেলটা আমি সেন্ড করেছি সেটা এখানে দেখতে পাচ্ছি, এই মেলটা আমি সেন্ড করেছি। তা আর তারপরে এখানে যেটা আছে সেন্ড মেল, যেটা সেন্ড মেলে মানে হচ্ছে যে মেলটা আমরা সেন্ড করেছি সেটা আমরা সেন্ড মেল আকারে দেখতেছি। ড্রাফটে কি থাকতেছে, যে মেলটা আমি আগে মানে পরে পাঠাবো বা প্রয়োজন আছে সেখানে আমরা ইনসার্ট করে রাখতে পারতেছি। আউটবক্সে মানে কি আমি সেন্ড করেছি কিন্তু এখনো সেন্ড হয় নাই, সেটা আউটবক্সে থাকে এবং কিছু সময়ের জন্য আউটবক্সে থাকে। আর ইনবক্সে থাকে আমাদের ইনকামিং মেলগুলো, যত ইনকামিং যত মেল আসছে সেটি সব ইনবক্সে থাকে। আর কিছু থাকে আমরা রুলস করে অন্যান্য জায়গায় আমরা সেটিং করে দিতে পারি। যেমন আমার এখানে শুধুমাত্র একটা রুলস করা আছে, এরকম আমাদের ইচ্ছা মতো রুলস করে আমরা বিভিন্ন ফোল্ডারে ডিস্ট্রিবিউশন করে রাখতে পারি। এটা গেল আমার ইমেল এবং ইমেলের বিভিন্ন ফিচার। সেন্ড, ড্রাফট, স্পাম, বার্তা অবস্থা ট্রেক করা। সিসি এবং বিসিসি এই মেলে একাধিক ব্যক্তিকে পাঠানো যায় গোপনে অথবা প্রকাশ্যে। গোপনে মানে প্রকাশ্যে মানে কি, যখন বিসিতে পাঠাবো তখন গোপনে পাঠানো হবে, আর যখন সিসিতে দিব তাহলে প্রকাশ্যে পাঠানো হয়। এই যে গোপনে অথবা প্রকাশ্যে, গোপনে মানে যখন বিসিতে পাঠাবো একজন আরেকজন জানবে কাকে আমি পাঠিয়েছি, কেউ জানবে না, সেটা হচ্ছে গোপনে। আর প্রকাশ্যে মানে সিসিতে যখন পাঠানো হয়ে থাকে। এটা হলো মেলের ক্ষেত্রে। ওয়েব মেল, ওয়েব মেলের ভিতরে এই ধরনের সবই থাকে, জাস্ট পার্থক্য হচ্ছে কোথায়, এটা ইন্টারনেট কানেকশন ছাড়া পরবর্তীতে আর দেখা যায় না। যখন আমার ইন্টারনেট কানেকশন আছে তখন আমি তো আউটলুক দেখতেই পারতেছি, যখন ইন্টারনেট কানেকশন থাকবে না তখন আমি এই মেলগুলোকে দেখতে পাবো, কারণ এই মেল স্টোর হয়েছে আমার কম্পিউটারে। কিন্তু তারপরে দেখা যায় যে ওয়েব মেলের ক্ষেত্রে আর কি কি পার্থক্য আছে, লোকালি সংরক্ষণ করার দরকার নাই, সেটা ওই সার্ভারের সঙ্গে থাকে। ইন্টার ইন্টারফেস ফ্রেন্ডলি, সহজে ব্যবহার করা যায়। ইউআই যেমন আমি যখন গুগলে ঢুকি, সাপোজ জিমেলে আমি প্রবেশ করলাম, জিমেল, জিমেল বা ইয়াহু মেলে যা যা আছে, সরি গুগলে ঢুকে গেছি, আচ্ছা গুগলে এলো হবে, এখানে জিমেল আছে। জিমেলে যে আপনারা সবাই আশা করি ইউজ করেছেন কম্পিউটারে অথবা মোবাইলে, এখানে যে মেলগুলো আছে, এই যে একটু মেলটা পাঠিয়েছি দেখেন এখানে চলে আসছে, ঠিক আছে। তো এইখানে ভিতরে যা আমরা দেখতেছি তাই এখানে দেখতেছি, এখানে আসতেছে, এখানে ভিতরে একই জিনিস আমরা দেখতে পাবো। যখন আমরা মেল কম্পোজ করব, কম্পোজ করলে এখানে আমরা এই যে সিসি বিসিসি সবই দেখতে পাই, একই রকম সব, অলমোস্ট সেম। জাস্ট এখানে একটা জিনিস আছে, ইন্টারনেট ছাড়া এখানে আমরা অ্যাক্সেস করতে পারবো না, ইন্টারনেট থাকলে আমরা এখানে অ্যাক্সেস করতে পারি। কিন্তু যেমন আমার মোবাইলের মধ্যে ইন্টারনেট নাই কিন্তু আমার মোবাইলে যখন স্টোর হয়ে যায় তখন ওইটা কিন্তু দেখতে পাই। নতুন একটা মেল আসলে তখন আমরা ইন্টারনেট ছাড়া অবশ্য পাবো না। এই যে ইন্টারফেস ফ্রেন্ডলি, সহজে ইউআই ইন্টারফেস পাওয়া যায়, সিকিং সুবিধা, মোবাইল এবং ট্যাবের পিসিতে একসাথে ব্যবহার করা যায়। স্পাম ফিল্টার, অটো রিপ্লাই বাড়তি ফিচার থেকে থাকে। পার্থক্য, সফটওয়্যার বা অ্যাপসের মধ্যে ব্যবহার করা আউটলুক অথবা থান্ডারবার্ড, আর এখানে ইউজ করে ওয়েব ব্রাউজার যেমন জিমেল, ইয়াহু ইত্যাদি। ডাটা সংরক্ষণ সাধারণত লোকাল ডিভাইসে হয়, আর অনলাইন সার্ভারে সাধারণত ব্যবহার করা হয়ে থাকে অ্যাক্সেস নির্দিষ্ট ডিভাইসে। আর যে কোনো ডিভাইসে ব্রাউজারে ইউজ করা যায়, ইন্টারনেট ছাড়া কিছু করা যায় না। যেমন গুগল, ইয়াহু আমরা যে কোনো কম্পিউটারে ঢুকলে আমরা একই জিনিস পেতে, যেমন আউটলুক আমার যেটা আছে সেটা কিন্তু এখানে আমি দেখতে পাবো না, সেটা আমার এই আউটলুক এই কম্পিউটারে বসতে হবে, এছাড়া পাবো না। ইন্টারনেট ছাড়া সম্ভব নয়। কিছু কিছু সফটওয়্যার অফলাইনে কাজ করে থাকে, যেমন অফলাইনে কাজ করে থাকে কিছু সফটওয়্যার আছে, সেটা হলে সম্ভব হয়। এটা হলো আমাদের ক্ষেত্রে। এবার আমরা আছি ওয়ার্ড প্রসেসিং। ওয়ার্ড প্রসেসিং এর ক্ষেত্রে যে জিনিসগুলি আছে এগুলো আপনার নিজেরা দেখার জন্য খুবই দরকার আছে, এখানে নিজেরা একটু পড়বেন। এখানে মার্কিং করে দিলাম না, এখানে মধ্যে ইম্পর্টেন্ট যেটা আছে মেল মার্জ, বেশি ইম্পর্টেন্ট মেল মার্জ এবং মেল মার্জের বৈশিষ্ট্য।
মেল মার্জ জিনিসটা যে জিনিসটা আছে এটা সম্পর্কে একটু শর্টে আমি একটু বলি। মেল মার্জ কি? মেল মার্জ হচ্ছে একটা প্রক্রিয়া যার একটা মাস্টার ডকুমেন্ট তৈরি করা হয়ে থাকে। যেমন মনে করেন ছোটবেলায় আমরা এরকম শুনেছিলাম যে স্যাররা যখন বলতো যে এমনভাবে একটা এসে মুখস্থ করবি যার শুধু নির্দিষ্ট পয়েন্টগুলো চেঞ্জ করে দিলেই কয়েকটা রচনা হয়ে যাবে। যেমন নৌকার মধ্যে জার্নি বাই বোট বা জার্নি বাই লঞ্চ, কাছাকাছি। জার্নি বাই বাস বা জার্নি বাই এরকম কিছু কিছু আছে। যেমন জার্নি বাই ট্রেন যদি বলি, ট্রেনে হলে স্টেশনে যাইতে হইব, আর জার্নি বাই বাস হলে বাস স্ট্যান্ডে যাইতে হইব, পার্থক্য হলো এদের হলো। এরকম কিছু কিছু পয়েন্ট চেঞ্জ করে থাকে। এরকম একটা মাস্টার ডকুমেন্ট থাকে যে ডকুমেন্টের মধ্যে কি মূল লেখা একই জিনিস। সাপোজ মনে করেন আপনি বিয়ের দাওয়াত দিবেন, তাহলে এখানে কি চেঞ্জ হবে? শুধুমাত্র যাকে আমি চিঠিটা দিব শুধু ওই অংশটা শুধু চেঞ্জ হবে, আর বাকি সবই একই থাকবে। তো এর জন্য একটা টেমপ্লেট তৈরি করে দিলাম এক্সেলের মধ্যে, ওই পয়েন্টটা শুধু চেঞ্জ করে দিয়ে পাঠিয়ে দিলাম, তাই তো হয়ে গেল। মেল মার্জ করে দিলে হয়ে গেল। এইসব ক্ষেত্রে অথবা কোনো ইনভাইটেশনের জন্য কোনো একটা জিনিসের জন্য তখন কি করে মেল মার্জ ইউজ করা হয়, লেভেলটা চেঞ্জ করে দিয়ে। তো স্বয়ংক্রিয় ডকুমেন্ট তৈরি করা যায়, বিভিন্ন ধরনের তথ্য বসানো যায়, বিভিন্ন ধরনের ডাটা সোর্স ব্যবহার করা যায়, চিঠি এবং ইমেলের লেভেলিং ইনভলভ প্রয়োগ করার জন্য ব্যবহার করা হয়ে থাকে। টাইম সেভিং এবং এরর ফ্রি ডাইনামিক ফিল্ড ইনসারশন। নেম এবং অ্যাড্রেস এই দুটো যদি চেঞ্জ করে মূল ডকুমেন্টে ঠিক থাকলো, ওইগুলো যদি চেঞ্জ করে দিল ওইটা হয়ে গেল। মেল মার্জের মূল ব্যবহার একটু দেখেন, সহজে বুঝতে পারবেন। এইখানের এখানে যে এমএস ওয়ার্ড এবং মাইক্রোসফট এক্সেলের ভিতরে যে ডটগুলো দেওয়া আছে এটা নিজেদের জন্য খুবই দরকার, আপনাদের এগুলো রেখে দিয়েন। আমাদের যে ধরনের ফাংশনগুলি আছে নরমাল ভাবে যেসব ফাংশনে কাজ করে থাকে, গাণিতিক ফাংশন কি সাম, এভারেজ, মিনিমাম, ম্যাক্সিমাম, রাউন্ড, লজিক্যালি, ইফ এন্ড অর নট, টেক্সটের জন্য যেগুলো আছে আলাদা আলাদা করে ফাংশনগুলি ক্যাটাগরি ওয়াইজ এখানে ভাগ করে দিয়েছি যাতে আপনাদের সুবিধা হয়। সিনট্যাক্স দেখেন, এই যে সিনট্যাক্স আসসালামু গুলি আলাইকুম আছে। স্যার। ওয়ালাইকুম সালাম। স্যার আজকে দুঃখিত, আজকে আমি ঠিক মতো সম্পূর্ণ ক্লাসটা